গতদিন স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস টেস্ট নিয়ে হালকা একটু কথাবার্তা বলছিলাম। আমি ডিপে যাইতে পারি নাই কারণ টাইম শেষ হয়ে গেছিল অলমোস্ট। তো তাড়াহুড়া করে যতটুকু ওভারভিউ দেওয়া সম্ভব ততটুকু ওভারভিউ দিছিলাম। বাট আজকে হচ্ছে আমরা ইন ডেপথ দেখবো যে হাইপোথিসিস টেস্ট কি, কেন করে, এসপিএসএস এর মাধ্যমে কিভাবে করে, আউটপুট কিভাবে নিয়ে আসে, সেগুলো টেবিলে টেবিলে কিভাবে দেওয়া যায়, ইন্টারপ্রিটেশন কিভাবে করে, এই বিষয়গুলো হচ্ছে আজকে ডিটেলসে দেখবো। তো শুরুতে প্রশ্ন হচ্ছে এই স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস টেস্টিংটা কেন দরকার? তো আমরা যেহেতু পপুলেশন নিয়ে কাজ করি না, আমরা কাজ করি স্যাম্পল নিয়ে। সো আমরা স্যাম্পল থেকে দেখেন সেকেন্ড পার্ট থেকে থার্ড স্টেপটাতে আমরা স্যাম্পল থেকে কোনো একটা এস্টিমেট করি, কোনো কিছু এস্টিমেট করি, যেমন আমরা এভারেজ এস্টিমেট করতেছি। আমরা যেহেতু ট্রু এভারেজ যেটা, অর্থাৎ আমরা 1,000 হাউস হোল্ড থেকে যে ভ্যালুটা পাবো বা যে ইনকামটা পাবো এভারেজ ইনকাম, সেটা তো আমরা 200 হাউস হোল্ড থেকে পাবো না। সো 200 হাউস হোল্ড থেকে আমরা যেটা পাচ্ছি সেটা প্রথমে আমরা এস্টিমেট করতেছি। সো থার্ড স্টেপে আমরা এস্টিমেট করতেছি। আর ফোর্থ স্টেপটা হচ্ছে আমাদের সেই হাইপোথিসিস স্টেপ, যেখানে আমরা টেস্ট করব যে আমরা যে আউটকামটা বা এস্টিমেটরটা পেলাম সেটা কতটুকু 1000 হাউস হোল্ড সেটাকে কতটুকু রিপ্রেজেন্ট করতে পারতেছে বা আসলেই করতেছে কিনা, সেটা হচ্ছে আমরা এই জায়গাটায় টেস্ট করব। সো আমাদের মেইন কাজ হচ্ছে হাইপোথিসিস টেস্টে আমরা পপুলেশন থেকে যেটা পাবো সেটা আসলেই পাচ্ছি কিনা স্যাম্পল থেকে সেটা টেস্ট করে দেখি। সো হাইপোথিসিস টেস্টিং এর ক্ষেত্রে দুইটা হাইপোথিসিস থাকে। একটা হচ্ছে নাল হাইপোথিসিস, যেটাকে আমরা এইচ নট হিসেবে লিখি, মানে এইচ ক্যাপিটাল হাতের এইচ, নিচে হচ্ছে সাবস্ক্রিপ্টে জিরো বা নট বলা হয়। আর আরেকটা হচ্ছে এটার এগেনস্টে একটা অল্টারনেটিভ হাইপোথিসিস থাকে, যেটাকে এইচ ওয়ান কিংবা এইচ সাবস্ক্রিপ্টে এ এভাবে লেখা হয়। তো নাল হাইপোথিসিসটা হচ্ছে ইউজুয়ালি ধরা হয় যে কোনো ডিফারেন্স নাই কিংবা কোনো এফেক্ট নাই কিংবা কোনো রিলেশনস নাই এ ধরনের ওয়ার্ডের মাধ্যমে। যেমন এখানে আমরা যে একটা এক্সাম্পল দেখছিলাম গতকাল, যে পপুলেশন থেকে একটা এভারেজ পাইছি, স্যাম্পল থেকে একটা এভারেজ পাইছি। তো এই যে আমরা এভারেজ পেলাম স্যাম্পল থেকে, আমরা টেস্ট করতে পারি যে আমাদের অ্যাজুম করে নিছি যে আমাদের এভারেজ হাউস হোল্ড কত হইতে পারতো, 20,000 টাকা হইতে পারতো। তো আমাদের নাল হাইপোথিসিসটা হবে যে আমাদের ট্রু এভারেজ অফ হাউস হোল্ডস ইনকাম ইজ 20,000 টাকা। অর্থাৎ কোনো ডিফারেন্স নাই, আমরা ট্রু এভারেজ যেটা চিন্তা করছি সেটার সাথে এই 20,000 টাকার কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স নাই মানে হচ্ছে ইকুয়াল। সো ইকুয়ালিটি মানে এই টার্ম, ইকুয়ালিটির যে পার্টটা সেটা হচ্ছে নাল হাইপোথিসিস থাকবে, আর ইনইকুয়ালিটি মানে সমান না অসমান যে পার্টটা সেটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিসে থাকবে। তো আমাদের প্রথম হাইপোথিসিসটা যদি এরকম হয় যে আমাদের ট্রু এভারেজ অফ হাউস হোল্ডস ইনকাম ইজ 20,000 টাকা, দেন এটা হচ্ছে নাল হাইপোথিসিসে থাকবে। আর এটার এগেনস্টে যেটা, অর্থাৎ ইজ নট ইকুয়াল টু, সেটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিসে থাকবে। তো হাইপোথিসিস যদি আমি এখন ডেটা দিয়ে করি, সেটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস টেস্ট। এটা তো যারা কোয়ালিটেটিভ রিসার্চ করে তাদের ক্ষেত্রে তো কোনো ডেটার বিষয় নাই। তারা হচ্ছে জাস্ট লজিক দিয়ে দিয়ে চিন্তা করে, লজিকের উপর বেস করে একটা হাইপোথিসিস থাকে, দেন সেই লজিক উপর বিল্ড আপ করে একটা হাইপোথিসিস টেস্ট করে। বাট আমরা যখন ডেটা নিয়ে রিসার্চ করি বা কোয়ান্টিটেটিভ রিসার্চ করি, তো সেখানে ডেটা থাকে, এবং ডেটা দিয়ে যখন আমরা একটা হাইপোথিসিস দাঁড় করাই, অর্থাৎ নাল হাইপোথিসিস এবং সেটার এগেনস্টে অল্টারনেটিভ হাইপোথিসিস, তখন আমাদের হাইপোথিসিস টেস্টিংটা দুই ধরনের হয় মূলত। একটা হচ্ছে প্যারামেট্রিক হাইপোথিসিস, একটা হচ্ছে নন প্যারামেট্রিক হাইপোথিসিস। তো আমি এই দুইটার ইন ডেপথ যাব না, বাট জানার জন্য বলে রাখলাম। তো প্যারামেট্রিক এবং নন প্যারামেট্রিকের মধ্যে যদি সম্ভব হয় প্যারামেট্রিক হাইপোথিসিস টেস্টটাই করা উচিত, কারণ এটা হচ্ছে মোর পাওয়ারফুল, আর নন প্যারামেট্রিকটা হচ্ছে লেস পাওয়ারফুল। বাট এটা দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম ইউজ করা হচ্ছে, কারণ ডেটাটা কিরকম সেটার উপর বেস করে আসলে প্যারামেট্রিক এবং নন প্যারামেট্রিক হাইপোথিসিস টেস্টগুলো করা হয়। সো রিয়েল ডাটাটা যেরকম আসবে সেটার কোয়ালিটি বা বিভিন্ন অ্যাজাম্পশনস আছে, সেই অ্যাজাম্পশনস গুলোর উপর বেস করে হচ্ছে প্যারামেট্রিক এবং নন প্যারামেট্রিক টেস্টগুলো করা হয়। আমরা সামনে দেখব যে কি কি প্যারামেট্রিক টেস্ট এবং কি কি নন প্যারামেট্রিক টেস্ট আছে। তো টেস্টিংটা আসলে কিভাবে করব? এতক্ষণ ধরে তো আমরা বলতেছি টেস্ট করব টেস্ট করব টেস্ট করব। এখানে সেকেন্ড লাইনে দেখেন কি লেখা আছে। আমরা যখন একটা হাইপোথিসিস টেস্ট করব, স্পেসিফিক আমরা একটা টেস্ট মনে করি যে রান করলাম,
রান করার পরে আমরা যে টেবিলটা পাবো, সেই টেবিলে আমাদের মেইন টার্গেট থাকবে একটা পি ভ্যালু বা সিগনিফিক্যান্ট ভ্যালু, সেটার দিকে নজর রাখা। সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি কত আসতেছে। তো আমি যদি একটা উদাহরণ দেখাই, এরকম একটা আউটপুট আসতে পারে আমাদের। তো এখানে আমরা কি টেস্ট করতেছি? আমরা টেস্ট করতেছি হচ্ছে যে ট্রু অ্যাভারেজ সিস্টোলিক ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু 118 মিলিগ্রাম মার্কারি। এটা ডেটাটা একটু দেখাই ফার্স্টে। ডেটাটা হচ্ছে এরকম, যেখানে পেশেন্ট আছে অনেকজন, 30 জন পেশেন্ট। 30 জন পেশেন্টের মাঝে মেল ফিমেল এরকম ভাগ করা আছে, এবং তাদের সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা, সেটা হচ্ছে রিডিংগুলো নেওয়া হয়েছে, যে রিডিংগুলো কীরকম। তো এই যে রিডিংগুলো আমরা পেলাম, এটার এভারেজটা কত আমরা একটু দেখি। আমি হচ্ছে জাস্ট এটা সিলেক্ট করলাম, অথবা যে কোনো একটা জায়গায় মাউস দিয়ে সিলেক্ট করলাম একটা সেল, দেন এই বাটনটায় ক্লিক করব, রান ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এখানে ক্লিক করলে আমার আউটপুট আসলো, এবং সেখানে আমি দেখতে পাচ্ছি আমার এভারেজ আসছে 123.65। তো আমার আগে থেকে অ্যাজিউম করা ছিল যে আমার এই সিস্টোলিক ব্লাড প্রেশারের এভারেজটা হওয়া উচিত কত, এখানে 118। তো আমি তাহলে কি টেস্ট করতে চাচ্ছি? আমি টেস্ট করতে চাচ্ছি যে আমার ট্রু এভারেজ সিস্টোলিক ব্লাড প্রেশার 118 হবে। বাট আমি যখন ডেটা কালেক্ট করার পর আমি দেখতে পেলাম যে আমার এভারেজটা হয়েছে 123.65। তো যেহেতু আমরা একটা স্যাম্পল কালেক্ট করছি, মাত্র 30 জনকে নিয়ে কাজ করতেছি, যেখানে আমার পপুলেশন হয়তো হওয়ার কথা ছিল 1000। তো 1000 জন থেকে আমি মাত্র 30 জন নিয়ে কাজ করতেছি। তো এই 30 জন কি আসলেই আমার পপুলেশনকে রিপ্রেজেন্ট করে? এটা কি আসলেই ট্রু, কিংবা এটা কি আসলেই কতটুকু লেজিট, সেটা টেস্ট করার জন্য এখন আমাকে এই হাইপোথিসিসটা টেস্ট করা লাগবে। তো এখানে হচ্ছে একটা মিন টেস্ট করা হয়, ওয়ান স্যাম্পল মিন টেস্ট, সেটা আমরা দেখবো একটু পর। বাট আপাতত আমরা আউটপুটটার দিকে একটু তাকাই। এই আউটপুটটাতে দুইটা টেবিল আসছে। একটা টেবিল হচ্ছে জাস্ট কিছু স্যাম্পল, কিছু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে, আর পরবর্তী টেবিলটাতে টেস্টের রেজাল্টটা দেখাচ্ছে। যেখানে আমাদের মেইন ইন্টারেস্ট হচ্ছে এই যে এই রেড বক্স করা জায়গাটা, এখানে সিগ ডট লেখা, এটাই হচ্ছে সেই সিগনিফিক্যান্ট ভ্যালু বা পি ভ্যালু। এই পি ভ্যালুটার ভ্যালু যদি 0.05-এর চেয়ে কম হয় বা সমান হয়, সেক্ষেত্রে আমরা যে নাল হাইপোথিসিসটা ধরছিলাম সেটাকে রিজেক্ট করে দিতে হয়। আর যদি 0.05-এর চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে ডু নট রিজেক্ট করতে হয়। এখন কথা হচ্ছে যে আমরা 0.05 কেন বলতেছি, আমরা কেন 0.01 কিংবা 0.1 কেন বলতেছি না, অর্থাৎ 5%টাকে কেন আমরা ধরে নিলাম, আমরা কেন 1% কিংবা 10% ধরলাম না? এটার জন্য একটু এই টেবিলটার দিকে তাকাতে হবে। আমি এখানে কোনো ম্যাথস দেখাবো না, পি ভ্যালুর সাথে এইগুলোর কি সম্পর্ক বা কিভাবে কি ধরা হচ্ছে সেগুলো দেখাবো না। আমি জাস্ট একটু মাথায় যাতে সহজে ঢুকে সেভাবে বোঝানোর চেষ্টা করতেছি। মনে করেন আমার নাল হাইপোথিসিস হচ্ছে একজন পার্সন ইনোসেন্ট। সো পার্সন ইজ ইনোসেন্ট, এটা হচ্ছে আমার নাল হাইপোথিসিস। আর তাহলে এটার এগেইনস্ট অল্টারনেট হাইপোথিসিসটা কি হবে? সেটা হচ্ছে পার্সন ইজ নট ইনোসেন্ট, মানে হচ্ছে সে গিলটি। তো আমরা হয়তো ট্রু হচ্ছে যে সে আসলে ইনোসেন্ট, এটা হচ্ছে অ্যাকচুয়াল। সো অ্যাকচুয়ালি সে ইনোসেন্ট, এবং আমরা সেটাকে নট রিজেক্ট করতেছি, অর্থাৎ ডিসিশনটা হচ্ছে নট রিজেক্ট। নাল হাইপোথিসিসটার ডিসিশন হচ্ছে নট রিজেক্ট। তার মানে হচ্ছে আমরা একটা কারেক্ট ডিসিশন নিছি। তো এইটা হচ্ছে এই যে এটা সরি এটা হচ্ছে এটা কারেক্ট ডিসিশন, মানে আমাদের অ্যাকচুয়াল নাল হাইপোথিসিসটা হচ্ছে ট্রু, এবং আমরা ডিসিশন নিছি নট রিজেক্ট, তার মানে এটা কারেক্ট ডিসিশন। আবার যদি এরকম হইতো যে সে আসলে ইনোসেন্ট না, এবং আমরাও এটাকে রিজেক্ট করে দিছি, অর্থাৎ নাল হাইপোথিসিসটা রিজেক্ট করে দিছি, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি সে ফলস, মানে অ্যাকচুয়ালি নালটা ফলস, এবং আমাদের ডিসিশনটা হচ্ছে রিজেক্ট। তাহলে এই দুইটার ইন্টারসেকশন পয়েন্ট কোথায়? এটা কারেক্ট ডিসিশন বা পাওয়ার। এখন আমাদের এরর থাকতে পারে দুই রকম। কিরকম? যে অ্যাকচুয়ালি সে ইনোসেন্ট, বাট আমরা ডিসিশন নিছি এটাকে রিজেক্ট করে দেওয়ার। তো এটা হচ্ছে এই যে এই জিনিসটা টাইপ 1 এরর। টাইপ 1 এরর অর্থাৎ তখন অ্যাকচুয়ালি আমার নালটা ট্রু হওয়ার কথা ছিল, বাট আমরা যে স্যাম্পলটা কালেক্ট করছি
সেই স্যাম্পল অনুযায়ী এই ডিসিশনটা হবে রিজেক্ট করে দেওয়া। সো এটা হচ্ছে একটা টাইপ 1 এরর, যেটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, এটাকে সিগনিফিকেন্স লেভেলও আমরা বলে থাকি। আরেকটা এরর হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি ফলস, অর্থাৎ সে গিলটি, বাট আমরা এটাকে ডু নট রিজেক্ট করে দিছি। মানে আমরা এই সেলটা, এই যে টাইপ 2 এরর হচ্ছে, তাহলে মানে অ্যাকচুয়ালি সেটা ফলস আর আমরা সেটাকে রিজেক্ট করি নাই, তাহলে টাইপ 2 এরর। তাহলে দেখেন, একজন ইনোসেন্ট মানুষকে ফাঁসিতে ঝুলাই দেওয়াটা বেশি সিভিয়ার, নাকি একজন গিলটি পারসনকে জেল থেকে ছেড়ে দেওয়াটা বেশি সিভিয়ার? একটু বলেন তো কেউ একজন। দুইটাই সিরিয়াস। না ঠিক আছে, দুইটাই সিরিয়াস, বাট এরর তো হইতে জি, পারে। আমার কাছে মনে হয় যে একজন সিরিয়াস মানুষকে, একজন ইনোসেন্ট মানুষকে দেওয়াটাই বা শাস্তি দেওয়াটাই মোর সিভিয়ার। এক্স্যাক্টলি। তো এজন্যই আমাদের টার্গেট থাকে হচ্ছে এই টাইপ 1 এররটা যেন সবচেয়ে মিনিমাম থাকে, মানে একজন ইনোসেন্ট মানুষ যেন গিলটি না হয় আমাদের জাজমেন্টে। অর্থাৎ আমরা যখন স্যাম্পল কালেক্ট করি, কোনো একটা কিছু করি, তখন যেন আমাদের এই নাল হাইপোথিসিসটা রংলি রিজেকশন কম হয়, এটা আমাদের টার্গেট থাকে। এই জন্য আমরা এই আলফা কিংবা টাইপ 1 এররটাকে ফিক্স ধরে নিই, এবং শত শত বছর ধরে, শত শত না মানে গত 19 শতকের পর থেকে যারা রিসার্চ করছে এই স্ট্যাটিস্টিক্সের এই বিষয়গুলোর উপর, তারা হচ্ছে ফিক্স করে নিছে যে 5%টা মোটামুটি আইডিয়াল। আর আপনার যদি আরো বেশি অ্যাকুরেসি দরকার হয়, সেক্ষেত্রে আপনি 1% ধরে নিতে পারেন। অর্থাৎ আপনি হয়তো 1% এরকম ভুল করতে পারেন, যে একজন ইনোসেন্ট পার্সনকে আপনি ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছেন, এরকম ভুল আপনি 1% সহ্য করে নেবেন, বা কি বলবো এটাকে, ঠিক আছে। আর বাকি যে 99% সেটা একুরেট থাকবে, এরকম আপনি ধরে নিচ্ছেন। আর 5%টা হচ্ছে ইউজুয়ালি ধরে নেওয়া হয়। আর অনেক ক্ষেত্রে যখন হচ্ছে যে এই সিভিয়ারনেসটা কম, যে দেখা গেল যে একটু মানে খুব একটা সমস্যা হবে না, সেক্ষেত্রে অনেকে 10% ধরে নেয়। তো জিনিসটা হচ্ছে আপনার রিসার্চের বিষয়টা কি সেটার উপর নির্ভর করতেছে, যে আপনি হাইপোথিসিস টেস্টিং এর সময় এই আলফার ভ্যালুটা, অর্থাৎ টাইপ 1 এররটা কি ধরে নেবেন, সেটা অনেকটা নির্ভর করে আপনি কি নিয়ে কাজ করতেছেন সেটার উপর। যেমন যদি চিন্তা করেন যে আপনি স্বর্ণের ওয়েট নিয়ে রিসার্চ করতেছেন, তো সেক্ষেত্রে দেখেন 0.01 গ্রাম ছোট বড় হইলেও কিন্তু অনেক বড় প্রবলেম সৃষ্টি হতে পারে, কারণ 0.01 গ্রামের দামও অনেক। বাট আপনি যদি বাজারে আলুর কেজি নিয়ে চিন্তা করেন, সেখানে দেখা গেল যে দোকানদার মানে জেনে শুনেই 50 গ্রাম কম বেশি দিয়ে ফেলতেছে, এবং আমাদেরও কোনো আপত্তি নাই এক্ষেত্রে। তো এই বিষয়টা হচ্ছে অ্যাকুরেসি কতটুকু প্রয়োজন আমার, সেটার উপরে অনেকখানি নির্ভর করে আপনি আলফার লেভেল কত ধরবেন। আপনার যদি বেশি অ্যাকুরেসি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি 1% ধরতে পারেন, কম অ্যাকুরেসি প্রয়োজন হলে 10% ধরতে পারেন। বাট এটা হচ্ছে গ্লোবালি ধরে নেই 5%। সো এই জন্য হচ্ছে আমি 5% দিয়ে দেখাবো, এবং বিভিন্ন বই টই যারা পড়বেন তারাও দেখবেন যে 5% ইউজুয়ালি করে। আর অনেক সময় দেখবে যে উল্লেখও করে না, বলে দেয় যে আমাদের পি ভ্যালুটা 0.05 এর চেয়ে ছোট আসছে, সো আমরা রিজেক্ট করে দিছি। মানে বলার প্রয়োজন মনে করেন না যে আলফা কেন আমরা 0.05 ধরছি, কারণ জিনিসটা হচ্ছে যে ইউনিভার্সালি ইউজ হচ্ছে আলফা ভ্যালুটা 0.05। তো আমাদের ডিসিশনটা তাহলে কিরকম হবে, এই লাইনে লেখা আছে যে আমাদের পি ভ্যালুটা যদি এই আলফার চেয়ে মানে আলফা যদি 0.05 হয়, তাহলে পি ভ্যালু যদি আলফার চেয়ে বড় হয়, সেক্ষেত্রে আমাদের নাল হাইপোথিসিসটা ডু নট রিজেক্টেড হবে। আমরা কিন্তু অ্যাকসেপ্ট বলতেছি না, আমরা বলতেছি ডু নট রিজেক্ট। আর যদি আমাদের পি ভ্যালুটা লেস দেন অর ইকুয়াল টু আলফা হয়, দেন আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করে দিব। সো এই জিনিসটা মাথায় ঢুকবে বারবার প্র্যাকটিস করলে। এটা বারবার তাকায় থেকে মুখস্থ করলেও লাভ নাই, মুখস্থ হবে না। সো এই উদাহরণটা ছিল। সো এই উদাহরণ অনুযায়ী আমাদের ডিসিশন কি হচ্ছে, কেউ একজন বলেন। কেউ একজন মাইকটা অন করে বলেন। এখানে পি বলো 0.05 থেকে 0.002, এটা কম,
যার ফলে নাল হাইপোথিসিসটা রিজেক্টেড হবে। এক্স্যাক্টলি। সো আমরা তাহলে আসলে বলতে পারতেছি না যে আমাদের ট্রু এভারেজ সিস্টোলিক ব্লাড প্রেশারটা ইকুয়াল টু 118। আমরা তাহলে এটার এগেনস্টে তেমন ভালো কোনো এভিডেন্স আমাদের কাছে নাই। সো আমাদেরকে এখন নাল হাইপোথিসিসটা রিজেক্ট করে দেওয়া লাগতেছে। আর আমাদের টেস্ট রেজাল্ট ছিল 118। সো আমাদের আমাদের যে স্যাম্পল ছিল সেই স্যাম্পল অনুযায়ী ভ্যালু আসছিল 123। অর্থাৎ আমাদের ভ্যালুটা হয়তো 118-র চেয়ে বড় কিছু একটা হবে। এটা এখান থেকে আমরা আইডিয়া করতে পারতেছি। এবার আমরা একটু কিছু এক্সাম্পলস দেখি যে আমরা আসলে কি কি টেস্ট করব এখানে। তো নন প্যারামেট্রিক অনেকগুলো টেস্ট আছে এখানে। ডান পাশে দেখতে পাচ্ছি কলমোগ্রাফ স্পিন আউট টেস্ট। এগুলো পড়তে গিয়ে প্রথম দিকে দাঁত ভেঙে যাবে, আমারও ভেঙে গেছিল। আর লেফট সাইডে অনেকগুলো প্যারামেট্রিক টেস্ট আছে। এই স্লাইডটা আমি দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আমরা এইগুলো শিখবো প্লাস আরো কয়েকটা শিখবো। এখন এই প্যারামেট্রিক হাইপোথিসিস টেস্ট যেটা আমি বললাম প্রথমে যে মোর পাওয়ারফুল, কেন পাওয়ারফুল? কারণ এগুলাতে যে পপুলেশন ডিস্ট্রিবিউশন সেটা সম্পর্কে একটা আগে থেকেই আইডিয়া থাকে। বাট নন প্যারামেট্রিক হাইপোথিসিস টেস্টিং এর সময় আমরা যে ডাটা নিয়ে কাজ করতেছি সেটার পপুলেশন ডিস্ট্রিবিউশন নিয়ে আমাদের কোনো আইডিয়াই নেই। আমরা জানিই না আমরা কি ডাটা নিয়ে কাজ করতেছি, বাট আমাদের কাছে ডাটা আছে। তো এই ধরনের হাইপোথিসিস টেস্টে অর্থাৎ প্যারামেট্রিক হাইপোথিসিস টেস্টে আমাদের কিছু অ্যাজাম্পশনস আছে। অ্যাজাম্পশনস গুলো, আচ্ছা আমি 1 2 আবার 1 2 কেন লিখছি, আচ্ছা আমি পরে ঠিক করে বলতেছি। সো এখানে অ্যাজাম্পশনস গুলো হচ্ছে যে আমাদের প্রথমে যে অবজারভেশনস গুলো আমরা সিলেক্ট করব সেগুলো র্যান্ডমলি নিতে হবে। মানে আপনি একটা ক্লাসে যাবেন, র্যান্ডমলি কতগুলো স্টুডেন্টকে আপনি নির্বাচন করবেন, দেন তাদের থেকে আপনি ডাটা নিচ্ছেন। এই বিষয়টা হচ্ছে র্যান্ডমলি সিলেকশন। বাট আপনি যদি এমন করেন যে আপনি একজনকে গুগল ফর্ম দিলেন এবং তাকে বললেন যে ভাইয়া তুমি এই ফর্মটা ফিল আপ করো, দেন তোমার ফ্রেন্ডকে দিয়ে দিও, দেন ওকেও বইলো ফর্মটা ফিল আপ করতে এবং তাদের ফ্রেন্ডকে দিতে। So, এই বিষয়টা কিন্তু র্যান্ডম থাকতেছে না, এই বিষয়টা একটা স্নোবল স্যাম্পলিং হয়ে যাচ্ছে। তো স্নোবল স্যাম্পলিং মানে কি, যে আপনি একটা স্নোবলকে উপর থেকে যদি পাহাড়ের উপর থেকে ছেড়ে দেন, স্নো যে বলটা আছে সেই বলটা যত নিচে নামবে আশেপাশের সব বরফগুলাকে নিজের সাথে নিয়ে নিয়ে নিচে নামবে। সো আপনি যে এই মাত্র যেটা করলেন, একটা ফর্ম দিয়ে দিলেন, তো আপনার ফ্রেন্ডকে বললেন যে তাদের ফ্রেন্ডকে দিতে, তো তারাও বলবে তাদের ফ্রেন্ডকে দিতে। এই বিষয়টা তখন আর র্যান্ডম থাকলো না, এই বিষয়টা এখন অন্যরকম হয়ে গেল, একটা সিস্টেমেটিক ওয়ে হয়ে গেল। সিস্টেমেটিক কোনো মানে এটা র্যান্ডম হইলো না, এটা হচ্ছে মেইন কথা। তারপর হচ্ছে আপনাদের ডেটাটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতে হবে, বা অ্যাটলিস্ট নর্মাল যদি না হয় সেক্ষেত্রে কখনো কখনো স্যাম্পল সাইজ যদি লার্জ হয় সেটাও হচ্ছে একটা অ্যাসাম্পশন। ধরে নেই যে স্যাম্পল সাইজ লার্জ হলেও চলবে যদি নর্মাল না হয়, যদিও এটা এতটা স্ট্রং না। মেইন অ্যাসাম্পশনটা হচ্ছে এইটা, নর্মালিটি অফ ডেটা। তারপর হচ্ছে যে আপনার যে ডেটা থাকবে সেই ডেটার স্কেল রেশিও স্কেলে হতে হবে। আর যদি রেশিও না হয় অ্যাটলিস্ট ইন্টারভাল স্কেলে হইতে হবে। এটা স্পেসিফিক গেলে ভালো মতো বোঝা যাবে। যেমন আমি ডেটাটা যদি ওপেন করি, ভেরিয়েবল ভিউতে যাই, এখানে দেখেন মেজার, এখানে স্কেল কি আছে, আর ডেটার স্কেলটা হচ্ছে স্কেল। আর আচ্ছা সরি সরি, এই বিষয়টা হচ্ছে কি, রেশিও এবং ইন্টারভালকে একসাথে স্পেসের ভিতরে স্কেল যে মেজারমেন্টটা এটার ভিতরে ঢোকানো হয়। সো স্কেলের ভিতরে অ্যাকচুয়ালি ইন্টারভাল এবং রেশিও এই দুইটা স্কেল অফ মেজারমেন্টই এখানে আছে। তো এটাকে সরাসরি স্কেল দিয়ে বোঝানো হচ্ছে এসপিএসএস এ। আর লাস্টের রেজাল্টটা হচ্ছে হোমোজিনিটি অফ ভেরিয়েন্সেস। তো এইটা বুঝতে হইলে আমি একটু পরে যাব, সেখানে টেস্টটা দেখাইলে এটা বুঝতে সুবিধা হবে। এখন কথা হচ্ছে ভেরিয়েন্স মানে তো একটা আইডিয়া হয়েছে অলরেডি, তাই না? যে ডেটা কতটুকু স্প্রেড বা ছড়ানো আছে সেটা বোঝা যায় এই ভেরিয়েন্সের মাধ্যমে। তো মনে করেন এই যে আমার যে ডেটাটা এখানে টাইপ, আচ্ছা এখানে টাইপ স্টোরেজের টাইপ এ আছে, তারপর টাইপ বি এবং তারপর হচ্ছে টাইপ সি। তো এই তিনটা টাইপের জন্য আমার যে টেম্পারেচারগুলো আছে সেই টেম্পারেচারগুলোর তো একটা ভেরিয়েশন আমরা দেখতে পাচ্ছি না, যে এখানে 30.6, 28.41 এরকম। তো এই প্রত্যেকটা টাইপের জন্য ভেরিয়েন্সগুলো কি ইকুয়াল কিনা, মানে টাইপ এর ভেরিয়েন্স যদি 5 হয়
টাইপ বি এর ভেরিয়েন্সও কি 5 কিনা বা 5 এর আশেপাশে কিনা, তারপর টাইপ সি এর ভেরিয়েন্সও কি 5 কিংবা 5 এর আশেপাশে কিনা, এই জিনিসটা হচ্ছে টেস্ট করতে হবে। সো এখানে একটা অ্যাজাম্পশন হচ্ছে এই হোমোজিনিটি কথাটার মানে হচ্ছে ইকুয়াল থাকবে। তো প্রত্যেকটা গ্রুপের জন্য যে আমরা যেটা মেজার করতে চাচ্ছি সেটার ভেরিয়েন্সগুলো ইকুয়াল থাকবে, এটা হচ্ছে 4 নাম্বার অ্যাজাম্পশন। এই যে এই অ্যাজাম্পশন গুলো হচ্ছে যদি ভায়োলেট করে কোনো কারণে, তখন হচ্ছে আমরা নন প্যারামেট্রিক হাইপোথিসিস টেস্ট করে থাকি। তো প্রথমে যে অ্যাজাম্পশনটা ছিল সেটা হচ্ছে র্যান্ডমলি সিলেক্টেড হতে হবে। তো র্যান্ডমলি সিলেক্টেড হয়েছে কিনা সেটাও টেস্ট করা যায়। তো আমরা এখন অনেকটা টেস্টিং এর ভেতর ঢুকে গেছি। তো প্রথমে দেখি র্যান্ডমনেস কিভাবে টেস্ট করে। তো টেস্ট ফর র্যান্ডমনেস একটা টেস্টের নাম আছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড, পরেরটা বলবো না, জাস্ট ওয়ার্ল্ড রানস টেস্ট, ঠিক আছে, বা শুধু রানস টেস্ট বলা হয়, এটাকে রানস টেস্ট বলা হয়। তো টেস্ট ফর র্যান্ডমনেস একটা হচ্ছে রানস টেস্ট, এটা একটা নন প্যারামেট্রিক টেস্ট। তো এটা এখন দেখবো আমরা। এখানে নাল হাইপোথিসিসটা হচ্ছে যে আমরা যেই ভেরিয়েবলটার র্যান্ডমনেস দেখতে চাচ্ছি, যে আমি সাপোজ কিছু ডেটা নিলাম সেটা র্যান্ডম কিনা, সো সেটা দেখার জন্য এই টেস্টটা করা হয়। এবং নাল হাইপোথিসিসটা হচ্ছে যে ওই ডাটার সিকোয়েন্সটা র্যান্ডম, আর অল্টারনেট হচ্ছে সিকোয়েন্সটা র্যান্ডম না। তো এখন আমরা রানস টেস্ট করব কোনো একটা ডাটার উপর। আমরা এই ডাটাটার উপর এই এখন যে টেস্টটা করতেছি সেটা করব। সো এই যে আমরা পেশেন্টগুলোকে সিলেক্ট করছিলাম 1 2 3, এখানে যে জেন্ডার ভেরিয়েবলটা আছে তাদেরকে আমি র্যান্ডমলি সিলেক্ট করছি কিনা সেটা এখন দেখি। ধরেন কোনো একটা রুমে গেলাম, পেশেন্টের কি বলে এটাকে, হল রুম বা ওয়ার্ড আর কি, ওয়ার্ডে গেলাম, ওয়ার্ডে গিয়ে হচ্ছে তাদের থেকে ডেটা নিচ্ছি, তাদের এসপিপিটা মেজার নিচ্ছি। এখন সেটা র্যান্ডমলি নিছি কিনা সেটা একবার টেস্ট করি। So, সেটা করার জন্য অ্যানালাইজ, দেন নন প্যারামেট্রিক টেস্ট, দেন লেগাসি ডায়ালগস, দেন রানস। সো আমরা যেহেতু এখন নন প্যারামেট্রিক একটা টেস্ট করব, সেটার জন্য আমি যাচ্ছি অ্যানালাইজে, অ্যানালাইজ থেকে নন প্যারামেট্রিক টেস্ট, এখানে একটা অপশন আছে স্কেলের নিচে এবং ফরকাস্টিং এর উপরে নন প্যারামেট্রিক টেস্ট, সেখান থেকে লেগাসি ডায়ালগস, তারপর রানস। আমি যেহেতু রানস টেস্ট করব এখন র্যান্ডমনেস দেখার জন্য, সো এটা হচ্ছে রানস। রানসে ক্লিক করলাম, তারপর আমি কাকে টেস্ট করতে চাচ্ছি। আচ্ছা এগুলো সব এদিকে কেন, কারণ হচ্ছে আমি এগুলো একটু আগে করছিলাম, তো এই জন্য হচ্ছে সব এখানে চলে আসছে। তো আমরা এখন জেন্ডারেরটা দেখতে চাচ্ছি যে এটা র্যান্ডম কিনা। তো জেন্ডারটাকে এপাশ থেকে এপাশে নিয়ে আসতে হবে, দেন আর কিছু চেঞ্জ করা দরকার নাই, বাদ বাকি যা যেরকম আছে সেইভাবেই থাকবে। ওকে দিচ্ছি। ওকে দিলে এই যে আমাদের আউটপুটটা দেখাচ্ছে, এবং আউটপুটের ভ্যালু কি আসছে, সিক কোথায়, সিক, এই যে সিক, অ্যাসিম্পটোটিক সিগনিফিক্যান্ট ভ্যালু। অ্যাসিম্পটোটিক মানে হচ্ছে যে ফর লার্জ স্যাম্পল। সো এটা এত প্রবলেমেটিক কিছু না, আমাদের সিগনিফিক্যান্ট ভ্যালু কত সেটাই দেখার বিষয়। এবং ভ্যালুটা আসছে 1। সো 1 তো অবভিয়াসলি 0.05 এর চেয়ে বড়, তাহলে আমাদের রেজাল্ট যেহেতু 0.05 এর চেয়ে বড় আসছে, তাহলে আমাদের এখন কনক্লুশনটা কি হবে এই হাইপোথিসিসটা নিয়ে। হাইপোথিসিসটা নিয়ে কনক্লুশন হচ্ছে যে আমাদের পি ভ্যালুটা যেহেতু 1 আসছে, সো আমাদের আলফা কি ছিল 0.05। সো 0.05 এর চেয়ে যেহেতু 1টা বড়, আমাদেরকে এখন নাল হাইপোথিসিসটা নট রিজেক্ট করতে হবে, অর্থাৎ আমরা এটা রিজেক্ট করার মতো এনাফ স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স পাই নাই। আমরা এই নাল হাইপোথিসিসটা রিজেক্ট করার জন্য যথেষ্ট পরিমাণ স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স পাই নাই। সো আমাদেরকে এখন এটা নট রিজেক্ট করতে হবে। তার মানে আমাদের কনক্লুশনটা হচ্ছে এই যে সিকোয়েন্সটা আমরা এইমাত্র নিলাম সেটা একটা র্যান্ডম সিকোয়েন্স। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা এখানে জেড ভ্যালুটা কিসের আসলে? আচ্ছা জেড ভ্যালুটা হচ্ছে এইখানে দেখো, এটা দেখেন, কি জেড স্কোর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেড স্কোর। এটা হচ্ছে রানস আমরা টেস্টের, জেড স্কোর দিয়ে কেন কম্পেয়ার করতে না? ওয়েট, রানস টেস্টে তো জেড স্কোর নাই, জেড কেন আসছে আমি জানি না, এসপিএসএস কি করছে বিহাইন্ড আমি জানি না, বাট এখানে রানস টেস্টে ওয়েট এ মিনিট,
রান্স টেস্টে জেড আছে, এর কি আরিফ আঞ্জুম লাইনে কে? হ্যাঁ, আমার স্ট্যাটিস্টিক্স এর ফ্রেন্ড আরিফ আঞ্জুম। হ্যাঁ, এখানে জেড আছে, রান্স টেস্টে জেড আছে। এখানে নাম্বার অফ রানস এটা জেড ডিস্ট্রিবিউশন ফলো করে, অ্যাসিম্পটোটিক্যালি নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে। ওখানে মিন তারপর হচ্ছে ভেরিয়েন্স কিন্তু ক্যালকুলেট করা যায়। অনেকে হয়তো বুঝতেছে না, বাট আমি বলি। এখানে যে বিহাইন্ডে যে ম্যাথমেটিক্যাল কাজটা হয়েছে সেটাই জিজ্ঞেস করছে আমাকে, এখানে জেড মানে জেড কেন আসছে। আমরা ইউজুয়ালি রানস কত হয়েছে সেটার সাথে এই যে 14 তারপর 16 এটা কম্পেয়ার করি টেবুলেটিভ ভ্যালুর সাথে, দেন হচ্ছে আমরা ডিসিশন নিই ইউজুয়ালি। বাট এই যে নাম্বার অফ রানস তারপর তারপর হচ্ছে এই যে 14 16 এই সব কিছু আসলে একটা ডিস্ট্রিবিউশন ফলো করে। সেই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে জেড ডিস্ট্রিবিউশন। সেটার উপর বেস করে এখানে আউটপুট মানে কনক্লুশনটা ড্র করা যায়। আমি এটার ম্যাথমেটিক্যাল বিষয়গুলো গ্রুপে দিয়ে দিব, তখন হয়তো বুঝতে পারবেন অনেকে। কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন বলি। আমাদের একটা অ্যাজাম্পশন এখানে ফিল আপ করছে। আমাদের যে ডেটাটা ছিল এসবিপি, এই এসবিপিতে এইটা যে সরি জেন্ডারগুলোকে যে আমি র্যান্ডমলি সিলেক্ট করছি এটা এখন শিওর। সো একটা অ্যাজাম্পশন ফিল আপ করছে। তো তারপরেরটা হচ্ছে টেস্ট ফর নর্মালিটি। তো আমাদের ডেটা এখন নর্মাল কিনা সেটা এখন আমরা টেস্ট করে দেখবো। তো নর্মালিটি টেস্টের জন্য আমি আবার এসবিপিতে যাচ্ছি। তো নর্মালিটি বলতে আমি কি বোঝাচ্ছি? নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। তো অনেকেই হয়তো নর্মাল ডিস্ট্রিবিউশন জানে না। নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে জাস্ট আমি একটু পেছন দিকে যাই, ক্লাসের পেছন দিকে যাই, আমি একটু নর্মাল ডিস্ট্রিবিউশন দেখে আসি। এই যে প্লটটা মনে আছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখানোর সময় যে বলছিলাম, মাঝখানের যে প্লটটা আমরা দেখতেছি, অথবা পরেরটা যদি দেখি, এই যে মাঝখানের যে প্লটটা এটা হচ্ছে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন। এটার চেয়ে অনেক উপরে হইতে পারে, নিচে নামতে পারে, তারা হচ্ছে নর্মাল থেকে আস্তে আস্তে ডিভিয়েট হয়ে যাচ্ছে। বাট মাঝখানেরটা এটা হচ্ছে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে বাম পাশেরটা হচ্ছে স্কিউড হয়ে গেছে, এটা নর্মাল নাই, এটাও নর্মাল নাই, বাট এটা হচ্ছে নর্মাল। তো আমাদের অ্যাসাম্পশন ছিল যে আমাদের ডেটাটা এরকম নর্মাল একটা ডিস্ট্রিবিউশন ফলো করবে উইথ সাম স্পেসিফাইড মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা ভেরিয়েন্স। তো আমরা যখন টেস্ট করব, কোথায়, সো আমরা যখন টেস্ট করব আমাদের নাল হাইপোথিসিসটা হবে যে এই ডেটাটা নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে ডিভিয়েট করে না, মানে বিচ্যুত হয় না। তার মানে কি বলা যায় অ্যাকচুয়ালি, যে আমাদের ডেটাটা অ্যাকচুয়ালি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। আর তাহলে অল্টারনেটিভ কি হবে? আমাদের ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে না। ঠিক আছে? তো নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস আশা করি মোটামুটি অনেকে ক্লিয়ার হয়ে গেছে। নালে সাধারণত ইকুয়ালিটি জাতীয় বিষয়গুলো থাকে, আর অল্টারনেটিভে আনইকুয়ালিটি টাইপ জিনিসগুলো থাকে। সো নালে আমাদের আছে ডাটা ফলোস নর্মাল, আর অল্টারনেট হচ্ছে ডাটা ডু নট ফলোস ফলো সরি দ্য ডাটা ফলো নর্মাল ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে দ্য ডাটা ডু নট ফলো নর্মাল ডিস্ট্রিবিউশন। তো এবার আমরা আমাদের ডেটাতে একটু চেক করি তো ওইটা নর্মাল ফলো করে কিনা। তো জেন্ডারের দুইটা ক্যাটাগরি আছে এখানে। আচ্ছা, এই ডাটা দেখতেছিলাম, স্টোরেজ ডাটা দেখতেছিলাম, জেন্ডার দেখতেছিলাম। তো জেন্ডারের ক্যাটাগরি হচ্ছে দুইটা, ফিমেল এবং মেল। তাহলে ফিমেলের জন্য একটা ডিস্ট্রিবিউশন থাকবে এসবিপির এবং মেলের জন্য একটা ডিস্ট্রিবিউশন থাকবে এসবিপির। তাহলে দুইটার জন্যই এখন দেখতে হবে যে এসবিপিটা নর্মালি ফলো হচ্ছে কিনা। তো সেটার জন্য আমাদের যেতে হবে অ্যানালাইজে, দেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, সেখান থেকে এক্সপ্লোরে ক্লিক করতেছি আমি। আরেকবার দেখাই, অ্যানালাইজ থেকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, সেখান থেকে এক্সপ্লোর। এটার জন্য কিন্তু ওই যে নিচে নন প্যারামেট্রিক টেস্ট দেখা যাচ্ছে, ওখানে যাওয়ার দরকার নেই আপাতত, আমি এখান থেকে দেখাচ্ছি। ওখানেও যাবো একটু পরে, কারণ নর্মালিটি টেস্ট হচ্ছে দুইটা। তো এইখান থেকে আমি যেখানে যাচ্ছি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এক্সপ্লোরে, এটা হচ্ছে মোটামুটি একটা স্মুথ রেজাল্ট দেখায়, একটা ভালো রেজাল্ট দেখায়। সো এখানে আমি যাই এক্সপ্লোর, তারপর এগুলো সব কিছু দিয়ে দিই।
তারপর আমাদের ডিপেন্ডেন্ট লিস্টে হচ্ছে এই সিস্টোলিক ব্লাড প্রেশারটা, এটা একটা নিউমেরিক ভ্যালু। আর আমাদের ফ্যাক্টর লিস্টে থাকবে যে ক্যাটাগরিগুলোর মাধ্যমে আলাদা হচ্ছে এই সিস্টোলিক ব্লাড প্রেশারটা। তো আমাদের জেন্ডার হচ্ছে দুইটা, দুইটার জন্য দুইটা ডিস্ট্রিবিউশন আসবে, মেলের জন্য একটা ডিস্ট্রিবিউশন, ফিমেলের জন্য একটা ডিস্ট্রিবিউশন। সো এখানে হচ্ছে জেন্ডার, এখানে হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। তো আমাদের এখন যেহেতু নর্মালিটির দরকার, এটার জন্য প্লটসে গেলে এখানে দেখা যাবে একটা অপশন আছে নর্মালিটি প্লটস উইথ টেস্ট, এটাকে জাস্ট টিক মার্ক দিয়ে দিতে হবে। এটা বাই ডিফল্ট টিক মার্কটা দেওয়া থাকে না, এটা টিক মার্ক দিয়ে দিতে হবে। আর এখান থেকে বাদ বাকি যা আছে সেগুলো আনটিক দিয়ে দিচ্ছে, দিয়ে কন্টিনিউ। তারপর আর কিছু চেঞ্জ করার দরকার নেই, এখানে আমি ওকে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আউটপুট উইন্ডোতে চলে আসছে এই যে এক্সপ্লোরের আউটপুটটা। জেন্ডারের প্রথমে দেখাচ্ছে কেস সামারি স্ট্যাটিস্টিক্স, যে ফিমেল হচ্ছে 14টা, মেল হচ্ছে 16টা। তারপর এই যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এখানে অনেক কিছু দেখাচ্ছে, বাট আমাদের মেইন টার্গেট এগুলো না। আমাদের মেইন টার্গেট হচ্ছে এই যে এইটা টেস্ট ফর অফ নর্মালিটি। এখানে আমি কি বলছিলাম যে যেহেতু দুইটা ক্যাটাগরি আছে আমাদের, মেল এবং ফিমেল, তো দুইটার জন্য দুইটা ডিস্ট্রিবিউশন পাবে এবং দুইটা ডিস্ট্রিবিউশনের জন্য দুইটা টেস্ট করবে। মানে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন আলাদা আলাদাভাবে টেস্ট করবে যে ফিমেলের ডিস্ট্রিবিউশনটা নর্মাল ফলো করছে কিনা, মেলের ডিস্ট্রিবিউশনটা নর্মাল ফলো করছে কিনা। এখানে যেহেতু আমি দেখতেছি যে ফিমেলেরটা সিক ভ্যালু, দেখেন টেস্ট কিন্তু দুইটা আসছে, কলমোগরভ স্মিরনভ টেস্ট, এটা হচ্ছে একটা স্টেপ টেস্ট, তিনটা কলামে। প্রথমে স্ট্যাটিস্টিক, দেন টিএফ মানে ডিক্রিজ অফ ফ্রিডম, দেন সিক এটা মানে হচ্ছে পি ভ্যালু। তো এই পার্টটুকু হচ্ছে কলমোগরভ স্মিরনভ টেস্টের পার্ট। আর তারপর হচ্ছে শাপিরো উইক টেস্ট, এটা হচ্ছে এই তিনটা কলাম, এই পার্টটুকু হচ্ছে শাপিরো উইক টেস্টের পার্ট। তো এই দুইটা টেস্টের মধ্যে শাপিরো উইক টেস্টটাকে বেশি অ্যাকসেপ্ট করা হয়, কারণ এটা স্পেসিফিক্যালি নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য তৈরি করা হয়েছে। আর কলমোগরভ স্মিরনভ টেস্ট যেটা, সেটাকে সব ধরনের ডিস্ট্রিবিউশনের জন্যই তৈরি করা হয়েছে, মানে ওইটা মোটামুটি রোবাস্ট বলা যায়। বাট শাপিরো উইক টেস্টটা স্পেসিফিক্যালি নর্মালের জন্য ইউজ করা হয়, সো আমরা এইটাকেই রিপোর্ট করব, যে এটার ভ্যালুটা কত আসছে সেভাবে রিপোর্ট করব। সো এখানে শাপিরো উইক টেস্টের সিক ভ্যালু বা পি ভ্যালু আসছে কত, ফিমেলের জন্য আসছে 0.420 আর মেলের জন্য আসছে 0.844, অর্থাৎ দুইটা ভ্যালুই 0.05 এর চেয়ে বেশি। তো আমাদের নাল হাইপোথিসিসটা কি ছিল, দ্য ডাটা ফলো নর্মাল ডিস্ট্রিবিউশন। সো যেহেতু আমাদের এই পি ভ্যালুটা আলফা থেকে বড়, আমাদের আলফা ছিল 0.05, ওইটা থেকে যেহেতু বড়, সো আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্ট করে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স নাই। তো আমাদেরকে এখন ডু নট রিজেক্ট করতে হবে। তার মানে আমাদের কই গেল, তার মানে হচ্ছে আমাদের এই যে নাল হাইপোথিসিসটা ছিল সেটা আসলে অ্যাকচুয়ালি ট্রু। তো আমাদের কনক্লুশনটা হচ্ছে যে আমাদের ডেটা ফলো নর্মাল ডিস্ট্রিবিউশন। সো ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, বুঝছেন কে কে একটু হ্যাঁ বলেন তো। বুঝছি ভাইয়া। বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে রেসপন্স করলে ভালো, তাইলে বোঝা যায় যে কেউ ক্লাসে আছে, নইলে মনে হয় সবাই রেকর্ডিং এর আশায় বসে থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো ফিমেলের জন্য মেলের জন্য আলাদাভাবে চিন্তা করছিলাম, বাট আমরা যদি এখন ওভারঅল চিন্তা করি যে ওভারঅল এটা নর্মালিটি ফলো করে কিনা, সেটার জন্য কি করতে হবে। আমি আবার রিসেন্ট ডায়লগ বক্সে চলে যাই, সেখান থেকে এক্সপ্লোর যেহেতু মাত্র ইউজ করছি, সো এক্সপ্লোরে ক্লিক করি। এখন জাস্ট এই জেন্ডারটা কেটে দিলে হবে, জেন্ডারটা কেটে দিলাম, ওভারঅল হচ্ছে সিস্টেম ব্লাড প্রেশার এটাই সিলেক্টেড আছে। প্লটসে গিয়ে দেখি এখন এখানে নর্মালিটি প্লটসিক টেস্ট এটা সিলেক্টেড আছে। সো এটাই এখন জাস্ট ওভারঅল দেখাবে যে ওভারঅল নর্মাল ফলো করে কিনা। এখন যদি আমি ওকে দিয়ে দেই, আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে ডিসপ্লে নামে একটা বক্স আছে, যে বক্সে বোথ স্ট্যাটিস্টিক্স এবং প্লটস এই তিনটা অপশন আছে, এবং বাই ডিফল্ট বোথ এটা সিলেক্টেড। তো আপনি যদি এখানে বোথ না দিয়ে স্ট্যাটিস্টিক্স দেন, তাহলে আপনি শুধুমাত্র টেবিলগুলোই পাবেন, আপনি প্লটগুলো পাবেন না।
আর প্লটগুলো না পেলে দেখেন এটা কিন্তু এখন গ্রে আউট হয়ে গেছে। তার মানে হইতে পারে এখন আমি আসাই কি বলে নর্মালিটির যে আউটপুটটা সেটা পাবো না। সো একটু খেয়াল করবেন এটা বোথ দিয়ে রাখার, বোথ দিয়ে দেন ওকে। এবার দেখি আউটপুটে কি আছে। আউটপুটে দেখতে পাচ্ছি সিস্টোলিক ব্লাড প্রেশার কোনো গ্রুপ নাই, সো ওভারঅল দেখাচ্ছে। এবং সাপিরো উইকের পি ভ্যালু আসছে 0.426, তার মানে এটাও নট রিজেক্টেড। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি একটা জিনিস হয়তো বলতে ভুলে গেছি, এইটার ভ্যালুটা 0.05 এর চেয়ে বড় হওয়া মানে হচ্ছে আমার টেস্টটা ইনসিগনিফিকেন্ট বা নট সিগনিফিকেন্ট। আর এটার ভ্যালুটা যদি 0.05 এর চেয়ে কম হয় তখন আমরা বলি যে নাল হাইপোথিসিসটা, আমাদের হাইপোথিসিসটা বা যদি ডিফারেন্স থাকে সেই ডিফারেন্সটা সিগনিফিকেন্ট, ওইভাবে বলা হয়। তো সামনের দিন আমি এগুলা ক্লিয়ার করে দেব। এবার যেটা দেখাইতে ভুলে গেছি সেটা হচ্ছে এই যে কিউ কিউ প্লট। সেদিন হয়তো দেখাইছিলাম ক্লাসে, দেখাইতে গিয়ে বারবার দেখাই নাই কারণ সামনে ছিল করতে করতে আর দেখাই নাই। এই যে কোথায় গেল, এই যে কোয়ান্টাইল প্লট। দেখেন আপনার ডেটা যদি নর্মালিটি ফলো করে বা নর্মাল ডিস্ট্রিবিউশন হয় সেক্ষেত্রে এই যে এটা শেপটা হচ্ছে এরকম, হয়তো বারবার দেখতে তো অলরেডি একটা আইডিয়া হয়ে গেছে নর্মাল ডিস্ট্রিবিউশন অ্যাকচুয়ালি কেমন। এটা হচ্ছে সেই নর্মাল ডিস্ট্রিবিউশন। বাট যদি ডেটা নর্মাল না হয় তখন হচ্ছে শেপটা এরকম, প্রথম দিকে হয়তো অনেক বেশি, তারপর আস্তে 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 কমতেছে, লেসটা হয়তো ডান দিকে বেশি কিংবা লেসটা হয়তো বাম দিকে বেশি এরকম। এটা হচ্ছে একটা স্কিউড ডেটা। তারপর এটা হচ্ছে দেখেন মাঝখানে অনেক বেশি, মানে এটা মানে কি বলে লেপ্টোকার্টিক হইতে পারে, প্লাটিকার্টিক হইতে পারে। এটা লেপ্টোকার্টিক ডেটা, এটা মাঝখানেরটা একটু বেশি হয়ে গেছে, সো টু পিকড ইন দ্য মিডল। তো এই ডেটাগুলো কিন্তু নর্মাল না, এই যে এইটা এবং এইটা কিন্তু নর্মাল না, বাট নর্মাল হচ্ছে এইটা। তো প্লট থেকেও কিন্তু নর্মাল কিনা এটা একটা আইডিয়া করা যায়, এবং এটা ভালো মতো আইডিয়া করা যায় হচ্ছে নর্মাল কিউ কিউ প্লটের মাধ্যমে। তো দেখেন একটা কোশ্চেন ছিল আর কি, হ্যাঁ কোশ্চেনটা ডাটা নর্মাল না বলতে কি ডাটা যে অপটিমাম যা থাকার কথা তার থেকে অনেক কম থাকে বা তার থেকে অনেক বেশি থাকে, এটা কি নর্মালের মধ্যে পার্থক্য? না, অপটিমাম মানে কি আমি জানি না, বাট আপনি যেটা বুঝছেন আমার মনে হচ্ছে যে কম বেশি মানে বুঝতেছেন। মানে ব্লাড প্রেশার কাছাকাছি থাকা বা বেশি থাকা, এমন না যে ব্লাড প্রেশার 120 এর 60 থাকা, এরকম কি না? না না না, দেখেন এটা হচ্ছে এই যে প্লটটার দিকে খেয়াল করেন, এদিকে দেখবেন না, এখানে নিচে গেছে সেটা দেখা দরকার নাই। এটা শেপটা হচ্ছে এরকম হবে যে মাঝখানের কোনো একটা পয়েন্টে বেশি থাকবে, তারপর আস্তে আস্তে বাম দিকে এবং ডান দিকে সমানভাবে বিস্তৃত থাকবে, একটা বেল শেপের। ঠিক আছে, এখানে এখানে হচ্ছে 30টা ডেটাও থাকতে পারে, 3000টা ডেটাও থাকতে পারে, আবার 3 লাখ ডেটাও থাকতে পারে। সংখ্যাটা মেইন বিষয় না, বিষয়টা হচ্ছে শেপটা কিরকম। ডিসপারশন সমান জি ডিসপারশন সমান না? হ্যাঁ হ্যাঁ, ডিসপারশনটা হচ্ছে দুই দিকেই সমান। আমি যদি মিডল পয়েন্ট থেকে চিন্তা করি, এটা হচ্ছে সেই মিডল পয়েন্ট থেকে এইদিকে যতটুকু যাচ্ছে এইদিকে ততটুকুই যাচ্ছে, এবং মানে ছড়ানোর শেপটা দেখেন, এখানে যেভাবে আস্তে আস্তে নিচে নামতেছে এইদিকেও আস্তে আস্তে সেভাবেই নিচে নামতেছে। এটা হচ্ছে একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের বৈশিষ্ট্য। বাট এটা হচ্ছে একটা নট নর্মাল ডিস্ট্রিবিউশন, মানে একটা স্কিউড ডাটা। এটা দিয়ে দেখেন এই জায়গাটা অনেক বেশি, এখান থেকে এই পাশে আস্তে আস্তে বাড়তেছে, এদিকে হঠাৎ করে অনেকটা কমে গেছে। এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন না, পজিটিভ এটা হচ্ছে পজিটিভ স্কিউড ডিস্ট্রিবিউশন। আর এটা দেখেন এটা কিন্তু মানে স্কিউড না, বাট মাঝখানে বা মিডল যে পয়েন্টটা সেই মডারেট পয়েন্টটা দেখা যাচ্ছে অনেক বেশি ডেটা, হঠাৎ করে তারপর নিচে নেমে গেছে। লেপ্টোকার্টিক। এটা হচ্ছে একটা লেপ্টোকার্টিক ডিস্ট্রিবিউশন। এক্স্যাক্টলি। কে বলতেছেন? আপনি তো সব জানেন। হোসেন স্যার। সো যারা ক্লিয়ার না আরেকবার বলতে পারেন, আমি আবার ক্লিয়ার করতেছি, বিষয়টা ক্লিয়ার হইতে হবে। কারণ এইটা একটা অ্যাজাম্পশন, এটার উপর বেস করে হচ্ছে সামনের টেস্টগুলো আপনি সিলেক্ট করবেন। তো এটা গুরুত্বপূর্ণ একটা অ্যাজাম্পশন, এটা বুঝতে হবে। আচ্ছা, যদি একটু জানতে চাই যে এটা তো আমরা নর্মালিটি দেখার জন্য হিস্টোগ্রাম দেখছি, আর হচ্ছে নর্মাল কোয়ান্টাইল
প্লটটা দেখছি, কোয়ান্টাইল কিসের জন্য বলা হচ্ছে? কোয়ান্টাইল বলা হচ্ছে কারণ হচ্ছে এখানে এক পাশে বা নিচের দিকে দেখেন এখানে থিওরিটিক্যাল কোয়ান্টাইলস গুলো নেওয়া হচ্ছে। কোয়ান্টাইলস মানে হচ্ছে যে আহ, এভাবে চিন্তা করেন, ফার্স্ট যদি পার্সেন্টাইল হিসেবে চিন্তা করেন 10 পার্সেন্টাইল 20 পার্সেন্টাইল, এই যে এক একটা ভাগ ভাগ করা হচ্ছে এখানে। আমি একটা ডাটা ওপেন করে দেখাই। আমি এটা রেডি করা ছিল, আমি জানতাম এরকম একটা প্রশ্ন আসবে। দেখেন এখানে কোয়ান্টাইল বলার কারণটা আমি একটু এক্সপ্লেন করি। দেখেন এটা হচ্ছে আপনার এই কলামটাতে কিছু থিওরিটিক্যাল র্যান্ডম নাম্বার নেওয়া হয়েছে। র্যান্ডম নাম্বার মানে হচ্ছে যে আন্দাজি আমি একটা ডিস্ট্রিবিউশন থেকে কিছু র্যান্ডম নাম্বার দিচ্ছি, এবং এইখানে সেই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, বিকজ আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের সাথে কম্পেয়ার করতে চাচ্ছি। আর এদিকে হচ্ছে ধরেন ওই যে সিস্টোলিক ব্লাড প্রেশার, ওইটার মতো হচ্ছে কিছু অ্যাকচুয়াল ভ্যালুস নিছি। তো এই ভ্যালুসগুলোকে যদি আমি ফার্স্টে সর্ট করি ছোট থেকে বড় হিসেবে, দেন অ্যাকচুয়াল গুলোকে যদি সর্ট করি ছোট থেকে বড় হিসেবে, তাহলে আমরা পাশাপাশি এভাবে লিখতে পারতেছি যে এটা যদি মিনিমাম ভ্যালু হয়, থিওরিটিক্যাল মিনিমাম ভ্যালু, এই থিওরিটিক্যাল মিনিমাম ভ্যালুর জন্য এটা হচ্ছে অ্যাকচুয়াল মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে সেকেন্ডটা, এভাবে হচ্ছে থার্ডটা। আমরা একটা পেয়ার হিসেবে পাইলাম না, এটা একটা পেয়ার, প্রথম দুইটা হচ্ছে একটা পেয়ার বা জোড়া, দ্বিতীয়টা হচ্ছে একটা জোড়া, তৃতীয়টা হচ্ছে একটা জোড়া। তো এই জোড়াগুলোকে যদি আমি এখন একটা প্লটে সাজাই এবং এক্স অ্যাক্সিসে বা নিচের দিকে যদি আমি রাখি হচ্ছে থিওরিটিক্যাল যে কোয়ান্টিটিস গুলো ছিল, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কোয়ান্টিটিস, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটিস। তো এই যে প্রথম পেয়ারটাকে যদি আমি এখন এখানে প্লটের মধ্যে দেই, -2.54 এর জন্য এখানে, এবং অ্যাকচুয়ালটা হচ্ছে -0.87, এটা হচ্ছে হয়তো এইখানে এই পয়েন্টটা, তো এই পয়েন্টটা হচ্ছে এই প্রথম পেয়ারটা। তারপরে এইভাবে সেম ভাবে পরের পেয়ারটা এইভাবে যখন আমি সবগুলোকে এই প্লটে রাখলে দেখবো যে এরকম একটা স্ট্রেট লাইন বরাবর হয়তো যাওয়া উচিত। তো যদি দেখা যায় যে স্ট্রেট লাইন বরাবর গেছে, তাহলে বুঝতে হবে যে আমার ডাটাটা অ্যাকচুয়ালি এখানে যে থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশনটা ছিল সেটার সাথে ফিট করছে। আমাদের থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশনটা ছিল এখানে নর্মাল ডিস্ট্রিবিউশন। তো যখন আমরা এসপিএসএস কাজটা করি তখন হচ্ছে এখানে থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশন, আচ্ছা এটা উল্টা। তো এখানে হচ্ছে থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশনটা রাখে নর্মাল ডিস্ট্রিবিউশন, আর অবজার্ভটা তো অবজার্ভই। তো এগুলোকে প্রথমে সর্ট করে দেন এভাবে একটা প্লটের মধ্যে ঢুকায়। প্লটে যখন ঢুকায় তখন দেখে যে একটা লাইন বরাবর থাকে কিনা। তো যদি লাইন বরাবর থাকে তার মানে হচ্ছে আমার থিওরিটিক্যাল যে ডিস্ট্রিবিউশনটা অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশন সেটার সাথে ফিট করতেছে। আর যদি দেখা যায় যে এই যে স্লাইডে যাই, যদি দেখি যে এরকম বাঁকা হয়ে গেছে, তার মানে হচ্ছে আমার যে থিওরিটিক্যাল কোয়ান্টিটিস গুলো ছিল সেটার সাথে আমার অবজার্ভ স্যাম্পলের কোনো মিল নাই। তো কোয়ান্টাইল বলার কারণ হচ্ছে এখানে কোয়ান্টাইল অনুসারে সাজানো হয়েছে, মানে ফার্স্ট কোয়ার্টাইল সেকেন্ড কোয়ার্টাইল এইভাবে সাজানো হয়েছে। ওয়েট, কোয়ান্টাইল মানে কি এটা? আচ্ছা আমি এটা শিওর হই কোয়ান্টাইল কেন মনে হচ্ছে, আমি এটা শিওর হয়ে হয়তো আরেকবার জানাবো, বাট কনসেপ্টটা ক্লিয়ার কিনা। ঠিক আছে, মানে তো দেখতে অনেকটা স্ক্যাটার প্লট যেরকম হয় সেরকম হচ্ছে আর কি, হ্যাঁ, মানে scatter লিনিয়ার plot এর মতো কোরিলেশনের হচ্ছে। মতো। তবে যদি এরকম মানে একটা লাইন যেটা থাকে সেই লাইন বরাবর যদি না থাকে, দেখা গেল যে এই যে থার্ড প্লটটা দেখেন, শুরুর দিকে নিচে নেমে গেছে আর লাস্টের দিকে উপরে উঠে গেছে, এটা হচ্ছে নর্মাল থেকে ডেভিয়েটেড হয়ে গেছে। তো এটা হচ্ছে নর্মাল না, এটাও নর্মাল না, যেহেতু এই লাইন বরাবর নাই। বাট যদি লাইন বরাবর থাকে তাহলে সেটা নর্মাল ডিস্ট্রিবিউশন। আমাদের আউটপুটটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের আউটপুট এসবিপির আউটপুটটা যদি দেখি, এখানে দেখবো যে লাইন বরাবর মোটামুটি অল্প একটু হয়তো ডেভিয়েট আছে, বাট বলা যায় যে হ্যাঁ আউটলেয়ার line কম বরাবর। হলো কি? জি, আউটলেয়ার কম। হ্যাঁ আউটলেয়ার তো অবশ্যই কম আমরা দেখতেই পাচ্ছি। তাহলে আমাদের ডাটাটা প্লট থেকেই একটা আইডিয়া করা যাচ্ছে যে হ্যাঁ এটা নর্মালিটি ফলো করে। আর তারপর হচ্ছে একটা ডিট্রেন্ডেড নর্মাল কিউ প্লট, আমি এটার মিনিং জানি না এবং আজ পর্যন্ত কোথাও ইউজ করতে দেখি নাই, তো এটা নিয়ে আমি কথা বলবো না, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা বক্স প্লট, বক্স প্লট। এবং বক্স প্লটটাই দেখতে পাচ্ছি যে হ্যাঁ অলমোস্ট মাঝামাঝি আছে, আর একটা আউটলায়ারের মতো দেখা যাচ্ছে, আর কিছু নেই আমার কাছে। তো এটাই ছিল হচ্ছে নর্মালিটির বিষয়টা।
তো এখানে নর্মালিটি আমরা দেখছি যে হ্যাঁ নর্মালিটি ফলো করে, যেহেতু 0.05 এর চেয়ে আমার পি ভ্যালুটা বড়। সো আমাদের নাল হাইপোথিসিসটা নট রিজেক্টেড এবং আমাদের ডেটা নর্মালিটি ফলো করে। এটা ছিল নর্মালিটির কনক্লুশন। সো এখানে আমরা দুইটা টেস্ট দেখলাম, একটা হচ্ছে শাপিরো উইক টেস্ট যেটা অ্যাকচুয়ালি আমরা নর্মালিটির জন্য ইউজ করি, আর একটা হচ্ছে কলমোগর-স্মিরনফ টেস্ট। এখন কলমোগর-স্মিরনফ টেস্টটা এখানে তো ডিফল্ট ভাবে চলে আসছে বিকজ আমরা নর্মালিটি টেস্টের জন্য প্লটে ইউজ করছিলাম, সরি ডেটাতে যাই, এখানে আমরা নর্মালিটি ইউজের জন্য ইউজ করছিলাম। বাট আমাদের যদি এরকম কখনো ইচ্ছা হয় যে আমরা নর্মালিটি না, নর্মাল ডিস্ট্রিবিউশন না, অন্য কোনো ডিস্ট্রিবিউশনের জন্য চেক করব, তো সেক্ষেত্রে ওই শাপির উইক টেস্ট আমরা ইউজ করতে পারতেছি না, আর আমাদেরকে তখন কলমোগর-স্মিরনফ টেস্ট ইউজ করতে হবে। ওইটার জন্য অ্যানালাইসে যাব, সেখান থেকে নন প্যারামেট্রিক টেস্ট, সেখান থেকে লেগেসি ডায়ালগস। এখানে দেখেন ওয়ান স্যাম্পল কেএস লেখা আছে, কেএস মানে হচ্ছে কলমোগর-স্মিরনফ, সো এটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা কোথা থেকে আসতেছি, আমরা অ্যানালাইসে যাচ্ছি, সেখান থেকে নন প্যারামেট্রিক টেস্ট, সেখান থেকে লেগেসি ডায়ালগস, দেন ওয়ান স্যাম্পল কেএস, সো এটাকে সিলেক্ট করতে হবে। দেন জাস্ট সরি এটাকে ঠিক সিলেক্ট করা ছিল, তো সিস্টেলিক ব্লাড প্রেশার এটাকে এখানে নিয়ে আসলাম। তো এই যে দেখেন এখানে টেস্ট ডিস্ট্রিবিউশন চারটা আছে আমার কাছে চেক করার মতো, নর্মাল, ইউনিফর্ম, পয়জন, এক্সপোনেনশিয়াল। তো বাই ডিফল্ট নর্মাল সিলেক্ট করা, তো নর্মাল যদি সিলেক্ট করার ইচ্ছা থাকে আপনি নর্মাল দেখবেন। আপনি যদি চিন্তা করেন যে অন্য কোনো ডিস্ট্রিবিউশন থেকে ডাটা আসছে কিনা, পয়জন চিন্তা করতে পারেন যে পয়জন থেকে ডাটা আসছে কিনা, তো সেক্ষেত্রে আমি পয়জন সিলেক্ট করে দেবেন। তো যারা এখন বুঝতেছে না যে এই ডিস্ট্রিবিউশনগুলো কি, আমি তাদের জন্য আমার সাজেশন থাকবে যে আপনারা জাস্ট একটা গুগল সার্চ দিবেন, জাস্ট একটা ছোট্ট গুগল সার্চ, আমি সার্চ দিয়ে দেখাই নর্মাল ডিস্ট্রিবিউশন। আমি চাইলে ম্যাটেরিয়ালস দিতে পারতাম, বাট ম্যাটেরিয়ালস দিলে বিষয়টা হচ্ছে কি খুবই স্পেসিফিক হয়ে যায়, আপনারা সার্চ দিলে বেশি জানতে পারবেন। এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা ফাংশন, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আপনি যদি ইমেজে যান সেখানে জাস্ট এগুলাই দেখবেন, আমি যা দেখাইছিলাম অনেকগুলা অনেকগুলা বেল কার্ভ, এগুলো হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। তারপরে অপশনে কি ছিল, তারপর ছিল পয়জন। তো পয়জনটা একটু দেখি, পয়জন কিরকম। কথা হচ্ছে এই ডিস্ট্রিবিউশনগুলো আসলো কোত্থেকে, দেখেন পয়জনটা হচ্ছে একটা রাইট স্কিউড ডিস্ট্রিবিউশন, এটা শুরুর দিকে অনেক বেশি থাকে, তারপর আস্তে আস্তে কমতে থাকে, এবং এগুলোর প্যারামিটারটা হচ্ছে ল্যামডা, যেটার জন্য হচ্ছে 1 থাকলে দেখা যায় শুরুতে অনেক বেশি থাকে, তারপর আস্তে আস্তে হুট করে কমে যায়। যদি ল্যামডার ভ্যালু 4 থাকে সেটা দেখা যায় এরকম, 10 থাকলে দেখা যায় এরকম, ল্যামডার ভ্যালু যদি ইনফিনিটি থাকে তখন ডিস্ট্রিবিউশনটা নর্মাল হয়ে যায়। এখন কথা হচ্ছে এই ডিস্ট্রিবিউশনগুলো কোথায় ইউজ হয়, আমি এত ডিটেলসে যেতে পারবো না, যেহেতু এটা অ্যাকচুয়ালি এসপিএসএস কোর্স, এটা স্ট্যাটিস্টিক্সের কোর্স না, আমি এখন এইটুকুতেই থাকি। আমি নর্মাল এবং পয়জন সিলেক্ট করে দিছি, দেন ওকে দিয়ে দিচ্ছি। ওকে, আউটপুটে কি আসছে, আউটপুটে প্রথমটা আসছে অন স্যাম্পল কলমোগর-স্মিরনফ টেস্ট, মিন হচ্ছে এটা সামথিং সামথিং, বাট আমাদের দেখার বিষয় হচ্ছে অ্যাসিম্পটোটিক সিগনিফিক্যান্ট ভ্যালু, যে সিগ, এটা। তো আমাদের সিগনিফিক্যান্ট ভ্যালু আসছে 0.2, অর্থাৎ 0.5 এর চেয়ে বেশি, তাহলে আমাদের নর্মালটা কিন্তু ওকে ফিল করছে। তারপর একটা হচ্ছে পয়জন, পয়জনের জন্য সিগ কোথায়, আচ্ছা আচ্ছা, ওয়ান স্যাম্পল কলমোগর-স্মিরনফ টেস্ট ক্যান নট বি পারফর্মড, যে কোনো কারণে এটা পারফর্ম করা যাচ্ছে না, আমি ডিটেলসটা বলতে পারতেছি না, বাট নর্মাল ডিস্ট্রিবিউশনটা দেখা যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ নর্মাল, ঠিক আছে। এটা ছিল টেস্ট ফর নর্মালিটি, শাপির উইক টেস্ট এবং কলমোগর-স্মিরনফ টেস্ট। ভ্যালু আছে এর জন্য নেগেটিভ ভ্যালু আছে, তো পয়জন তো শুধু নন নেগেটিভ ভ্যালু নিতে পারবে। ওখানে কি নেগেটিভ ছিল, এসবিপি, এসবিপি তে নেগেটিভ আসবে কোথা থেকে, ব্লাড প্রেশার তো নেগেটিভ আসবে না। আমি একটু দেখি তো আরেকবার ওয়ার্নিংটা কি আসছে।
the value 99.90 occurs in the data. না এটা তো নেগেটিভ না। ডিসক্রিট ভ্যালু না শুধু পাইছ না? কাজ ডিসক্রিট বানাই ডিসক্রিট স্যাম্পল ফর্মারও পয়জন। ওকে এখনো তো নেয় নাই ভ্যালু 100। আচ্ছা এটা আমি দেখে পরে জানি, আপনারা একটু দেখেন ঠিক আছে। সমস্যাটা কি দেখি তারপর ক্লিয়ার হবো। ক্লাস টাইমে এটা নিয়ে এখন গবেষণা করার মতো সময় নেই। ঠিক আছে ভালো জিনিস বেরিয়েছে। সো এটা ছিল কলমগজ স্পিন। তারপর ক্লাস 6 মাত্র শুরু হচ্ছে, 10:30 বাজে। আচ্ছা যাই হোক বেশি সময় লাগবে না, আমি শেষ করে দিই আজকেরটা খুবই ইজি ছিল, মাত্র 4টা টেস্ট দেখাবো বলছিলাম। প্রথমে হচ্ছে যেহেতু দেখলাম আমরা টেস্ট করে দেখলাম যে আমাদের একটা নর্মালিটি ফলো করে, তারপর র্যান্ডম সবই ঠিক আছে। তো জাস্ট একটা বাকি আছে এখন, সেটা হচ্ছে হোমোজিনিটি অফ ভেরিয়েন্সেস। তো হোমোজিনিটি অফ ভেরিয়েন্সেসটা একটু দেখে নিই ফার্স্টে। তো সেটার জন্য এটা একবার দেখাইছি, এটা দেখাবো না এখন। আচ্ছা সরি টেস্টিং ইকুয়ালিটি অফ মিনস ওয়ান স্যাম্পল টি টেস্ট। তো আমরা যখন কোনো একটা ভেরিয়েবলের মিন টেস্ট করতে যাব, যে আমি আউটপুটটা যেটা দেখাইছিলাম, এই যে আউটপুটটা, এটা হচ্ছে আমি জানি কোনো একটা ভেরিয়েবল আমার হাতে আছে এবং সেটার ভ্যালু কত হওয়া উচিত। হয়তো আমাদের রিসার্চাররা বলে দিচ্ছে যে এটার ভ্যালু এত হয় কিনা চেক করে দেখো। তো আমরা সেটা চেক করবো, এখন আমরা টেস্ট করে যাচ্ছি যে 118 হয় কিনা, সেটা এখন আমরা টেস্ট করব। তো আমাদের ভ্যালুটার টেস্ট করতে হচ্ছে 118। আমাদের হাইপোথিসিস হচ্ছে দ্য ট্রু এভারেজ সিস্টেমিক ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু 118 মিলিমিটার মার্কারি। তো আমি ডাটাতে চলে যাই, ডাটা 5 এসবিপি। আচ্ছা এটা আমি কি করছিলাম, ডেসিমালটা বাড়াই দিয়েছিলাম। ওকে সেটা হচ্ছে আমার সেই এসবিপি, যেটা আমি এসবিপি এটার এভারেজ 118 কিনা সেটা চেক করব। আমি মিনটা কি প্রথমে সেটা দেখি, মিন হচ্ছে 123। তো এটা 123 না হয়ে 118 হবে কিনা সেটা আমি টেস্ট করব এখন। তো টেস্ট করার জন্য আপনাকে যেতে হবে অ্যানালাইজে, সেখান থেকে কম্পেয়ার মিনস দেন ওয়ান স্যাম্পল টি টেস্ট। যেহেতু আমাদের হাতে এখন একটা স্যাম্পল এবং সেই স্যাম্পলের ভ্যালুটা কোনো একটা স্পেসিফাইড ভ্যালুর সাথে আমি কম্পেয়ার করব। তো আমি দিচ্ছি ওয়ান স্যাম্পল টি টেস্ট। তারপর সব থেকে সিলেক্ট করা ঘটনা কি, আমি এটা সিস্টোলিক ব্লাড প্রেশারটাকে এখানে নিয়ে আসবো। আমি যেহেতু এই ভেরিয়েবলটা টেস্ট করতে যাচ্ছি, এভারেজ টেস্ট করতে যাচ্ছি, সো এটাকে আমি টেস্ট ভেরিয়েবলের জায়গায় নিয়ে আসলাম। তারপরে এখানে লিখতে হবে টেস্ট ভ্যালু কত, সেটা আমাকে স্পেসিফাই করে দিতে হবে। আমাদের হাইপোথিসিস ছিল 118 হবে কিনা, তো আমরা 118 লিখবো 1182। দেন ওকে, আমি আর কোনো কিছু চেঞ্জ করছি না। ওকে এখানে আমাদের আউটপুটটা চলে আসছে এবং যেমন দেখাইছিলাম সেরকম আউটপুট আসছে। আমাদের পি ভ্যালু আসছে 0.002 উইথ 29 ডিগ্রিজ অফ ফ্রিডম। তো তার মানে কি, আমাদের পি ভ্যালুটা যেহেতু আলফার চেয়ে ছোট, আলফা ছিল কত 0.05, যেহেতু আলফার চেয়ে ছোট, তার মানে আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্ট করে দেওয়ার মতো যথেষ্ট স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স আছে। তো আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করে দেব। তো রিজেক্ট করে দিলে আমাদের কনক্লুশন কি হবে, আমাদের কনক্লুশন হবে the true average systolic blood pressure is not equal to 118। কোনো প্রশ্ন আছে? হ্যালো ভাইয়া, এইখানে যে আমরা এগুলা থিসিস পেপারে কেমনে প্রেজেন্ট করব? ওইটা তো ডিপেন্ড করতেছে আপনি কোথাও পাবলিশ করবেন কিনা, সেখানে কিরকম থাকবে। জি এমনি এমনি কোনো জি বলুন। এমনি প্রেজেন্ট করার কোনো সিস্টেম আছে কিনা এটা এসপিএসএস থেকে? এসপিএসএস থেকে তো হচ্ছে আপনি কপি করে নিয়ে যেতে পারবেন ওয়ার্ড ফাইলে, জি বাট আপনি থিসিস পেপারটা প্রিভিয়াস ইয়ারে আপনার সুপারভাইজারের আন্ডারে যে মানে কাজ করছে তার পেপারটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার সুপারভাইজার কিরকম ভাবে রেজাল্টগুলো প্রেজেন্ট করা পছন্দ করে, আপনি সেভাবেই প্রেজেন্ট করবেন। আচ্ছা আচ্ছা। এটা সবচেয়ে ভালো হয় হচ্ছে
আপনি যেটা নিয়ে থিসিস করতেছেন সেটা নিয়ে প্রিভিয়াস পেপারস কিংবা থিসিস সেখানে কিভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা যদি ফলো করেন সেটা সবচেয়ে আইডিয়াল হয়। কারণ মানুষ তো যখন জিনিস দেখে প্রথমবার কোনো একটা পেপার দেখে বা বই পড়ে তখন ফ্যামিলিয়ার জিনিস খোঁজে। সো একটা আইডিয়াল জি জি থাকে, আইডিয়াল হয়ে থাকে যে এরকম থাকে। সো আপনি সেটাই ফলো করবেন। আচ্ছা ইভেন থ্যাংক ইভেন ইউ এইখানেও আপনি চাইলে এটা কপি করে বসাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো এটা ছিল আমাদের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টটা হচ্ছে যে আমাদের যে ক্যাটাগরি ছিল যেটাতে যাই, যে মেল ছিল এবং ফিমেল ছিল। মেইলের এভারেজ সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ফিমেলের এভারেজ সিস্টোলিক ব্লাড প্রেশার ইকুয়াল কিনা আমরা এখন সেটা টেস্ট করব। তো তার আগে আমরা একটু কাজ করি, তার আগে একটু আমরা নাল হাইপোথিসিসটা দেখে নিই। আমাদের নাল হাইপোথিসিস হচ্ছে দ্য এভারেজ সিস্টোলিক ব্লাড প্রেশার বা এসবিপি অফ মেলস অ্যান্ড ফিমেলস আর ইকুয়াল। তো ইকুয়ালিটির বিষয়গুলো হচ্ছে নাল হাইপোথিসিসে থাকে, এটা আমি বারবার বলছি। তো আমাদের প্রথম হাইপোথিসিসটা হচ্ছে, নাল হাইপোথিসিসটা হচ্ছে এভারেজ এসবিপি অফ মেলস অ্যান্ড ফিমেলস আর ইকুয়াল। আর অল্টারনেটটা হচ্ছে দ্য এভারেজ এসবিপি অফ মেলস অ্যান্ড ফিমেলস আর নট ইকুয়াল। আমাদের আর হচ্ছে আমরা এটা টেস্ট করতেছি 5% সিগনিফিকেন্স লেভেলে, অর্থাৎ 0.05 আলফা থাকবে, আলফার ভ্যালুটা হচ্ছে 0.05। তাহলে এইটা টেস্ট করার জন্য আমাদেরকে যেতে হবে অ্যানালাইজে, সেখান থেকে কম্পেয়ার মিনস। আমরা যেহেতু মিন কম্পেয়ার করতেছি, বারবার বলতেছি মিন কম্পেয়ার করতেছি, তো আমাদেরকে যেতে হবে কম্পেয়ার মিনস। সেখানে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, কারণ আমাদের যে স্যাম্পল দুইটা আছে মেল এবং ফিমেল, তাদের কিন্তু তাদের যে সিস্টোলিক ব্লাড প্রেশার সব কিছু ইন্ডিপেন্ডেন্ট, একটার সাথে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট। সো এটাকে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্ট, এটাকে সিলেক্ট করতে হবে। দেন এই টেস্ট ভেরিয়েবলসে রাখতে হবে আমরা যেই ভেরিয়েবলটার এভারেজ টেস্ট করতে চাচ্ছি। আমরা চাচ্ছি সিস্টোলিক ব্লাড প্রেশারের এভারেজটা টেস্ট করতে, ইকুয়াল কিনা। তো এটাকে হচ্ছে এই টেস্ট ভেরিয়েবলসের জায়গায় নিয়ে আসতে হবে। আর গ্রুপিং ভেরিয়েবলসের জায়গায় জেন্ডারটাকে নিয়ে আসতে হবে, কারণ জেন্ডারের যে দুইটা গ্রুপ ছিল সেই অনুযায়ী এখানে গ্রুপিং হবে। এবার খেয়াল করেন ওকেটা কিন্তু গ্রেড আউট হয়ে আছে, মানে আমি এখন ওকে সিলেক্ট করতে পারতেছি না। আর এই জেন্ডারের জায়গাটা দুইটা প্রশ্নবোধক সাইন দেওয়া আছে, তার মানে হচ্ছে আমাকে এখন গ্রুপগুলোকে ডিফাইন করে দিতে হবে। তো ডিফাইন গ্রুপ 6 সিলেক্ট করবেন, সেখানে ইউজ স্পেসিফাইড ভ্যালু সেটা গ্রুপ 1 এর জায়গাতে আমাকে ফিমেলের যে ভ্যালুগুলো ছিল বা মেলের যে ভ্যালু ছিল সেটা দিতে হবে। তো আমি যদি একটু ব্যাক করি, ব্যাক করে এটা অফ করে দিই, আমি দেখবো 0 এবং 1, 0 1 এরকম আছে। তার মানে আমাদের ভ্যালুগুলো হচ্ছে 0 1। তো আমি আবার অ্যানালাইসে যাই, কম্পেয়ার মিনস ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্ট, দেন এখন ডিফাইন করবো গ্রুপটা, ডিফাইন গ্রুপস। গ্রুপ 1 একটা দিচ্ছি আমি 1, পরেরটা দিচ্ছি 0 বা 0 1, যেটাই দেন সমস্যা নেই। মানে এখানে 0 দিলেও হবে, এখানে 1 দিলেও হবে, কোনো সমস্যা নেই। কন্টিনিউ। এখন দেখতে পাচ্ছি যে আমার এটা ওকে, এটা এখন আসছে। এবার যদি আপনি অপশনসে যান, অপশন সেখানে দেখেন কনফিডেন্স ইন্টারভ্যাল আছে, মিসিং ভ্যালুস কীভাবে আছে সেগুলো আছে। তো আমাদের এগুলো কোনো কিছু হাত দেওয়া দরকার নাই। বুটস্ট্র্যাপ আছে, এখানেও কোনো কিছু আপাতত হাত দেওয়া দরকার নেই। আমরা এগুলোতে আপাতত হাত দিচ্ছি না, এগুলো আমাদের পরে প্রয়োজন হইতে পারে। প্রয়োজন যখন হবে তখন বুঝে নেবেন যে জিনিসগুলো কি। ওকে দিচ্ছি, ওকে দিলে দেখবো আউটপুটে অনেক কিছু আসছে, টি টেস্ট আসছে, গ্রুপ স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে। এখানে মেইলের এভারেজ হচ্ছে 124.23 আর ফিমেলের এভারেজ হচ্ছে 122.98। হ্যাঁ, তার মানে তো চেঞ্জ বেশি, তাই না? মেইলের ব্লাড প্রেশার বেশি দেখা যাচ্ছে, বাট আসলেই বেশি কিনা, কারণ আমরা যেহেতু স্যাম্পল নিয়ে কাজ করতেছি, এই স্যাম্পলটা আসলে পপুলেশন কত রিপ্রেজেন্ট করছে সেটা আমরা জানি না, আমরা টেস্ট করবো এখন। তো টেস্ট করার সময় দেখবেন নিচের টেবিলটা একটু বেশ চওড়া একটা টেবিল আসছে আমাদের হাতে, এবং এখানে দুইটা পার্ট আছে। একটা পার্ট টেস্ট করে ইকুয়ালিটি অফ ভেরিয়েন্সেস, অর্থাৎ ওই যে একটা কি বলবে, একটা অ্যাজাম্পশন ছিল না, হোমোজিনিটি অফ ভেরিয়েন্সেস, মানে হচ্ছে ভেরিয়েন্স ইকুয়াল কিনা সেটা চেক করবে। তো সেই চেকিংটাই হচ্ছে এই জায়গাতে হবে এখন। প্রথম দুইটা কলাম ওরা হচ্ছে লেভেন্স টেস্ট ফর ইকুয়ালিটি অফ ভেরিয়েন্সেস, তার মানে আমরা একটা টেস্ট করতে গিয়ে আরেকটা টেস্ট দেখতেছি। তো
প্রথম টেস্ট হচ্ছে সেই আরেকটা টেস্ট, ভেরিয়েন্স ইকুয়াল কিনা সেটা টেস্ট করবে। যদি ভেরিয়েন্স ইকুয়াল হয়, অর্থাৎ এই সিগনিফিক্যান্ট ভ্যালুটা যদি, সরি কি বলতেছি, এই সিগনিফিক্যান্ট ভ্যালুটা অর্থাৎ পি ভ্যালুটা যদি 0.05 এর চেয়ে বড় হয়, তাহলে এই ভেরিয়েন্স ইকুয়ালি টেস্টের যে নাল হাইপোথিসিসটা থাকবে সেটাকে নট রিজেক্ট করতে হবে। কারণ কথা হচ্ছে লেভিনস টেস্টের নাল হাইপোথিসিসটা ছিল কি সেটা ফার্স্টে দেখে আসি। তো সেটা ছিল হচ্ছে এই যে এটা, টেস্টিং ইকুয়ালিটি অফ ভেরিয়েন্সেস লেভিনস টেস্ট। এটা নাল হাইপোথিসিসটা ছিল দ্য ভেরিয়েন্সেস অ্যামং দ্য গ্রুপস আর ইকুয়াল, আর অল্টারনেটটা হচ্ছে দ্য ভেরিয়েন্সেস অ্যামং দ্য গ্রুপস আর নট ইকুয়াল। তার মানে গ্রুপ যদি দুইটা থাকে তাহলে দুইটা গ্রুপের যে ভেরিয়েন্স হচ্ছে সেই ভেরিয়েন্সটা ইকুয়াল। তিনটা থাকলে তিনটা গ্রুপের সেই কন্টিনিউয়াস ভেরিয়েবলের যে ভেরিয়েন্স সেটা ইকুয়াল। এই বিষয়টা হচ্ছে প্রথম, বা সরি সেই বিষয়টা হচ্ছে নাল হাইপোথিসিস। আর অল্টারনেট হচ্ছে যে অ্যাটলিস্ট একটা পেয়ারের মধ্যেও আনইকুয়ালিটি থাকবে। এইটা লেখাটা ভুল হয়েছে, সরি লেখাটা হচ্ছে at least one of the pairs have unequal variances. তার মানে হচ্ছে ধরেন এখানে তিনটা গ্রুপ, এ গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এ এর ভেরিয়েন্স আসছে 4, গ্রুপ বি এর ভেরিয়েন্স আসছে 4, গ্রুপ সি এর ভেরিয়েন্স আসছে 7, মানে 4 4 7। তার মানে কি এই যে তিনটা যে গ্রুপ আছে, তিনটা গ্রুপের মধ্যে একটা গ্রুপের ভেরিয়েন্সটা অন্য যে দুইটা গ্রুপ আছে তাদের চেয়ে আলাদা হয়ে গেল না? তো তখন এই অল্টারনেটটা ট্রু হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই বিষয়গুলো হচ্ছে লেভিনস টেস্টের মাধ্যমে টেস্ট করা হয়। তো আমাদের এখানে টেস্ট হচ্ছে যে মেইলের যে সিস্টোলিক ব্লাড প্রেশার ছিল তাদের যে ভেরিয়েন্স, আর ফিমেলের যে সিস্টোলিক ব্লাড প্রেশার ছিল তাদের যে ভেরিয়েন্স, সেই ভেরিয়েন্স দুটো ইকুয়াল। তো এই ইকুয়ালিটি আমরা টেস্ট করতেছি এই লেভিনস টেস্টের মাধ্যমে। এখানে পি ভ্যালু আসছে 0.1, তার মানে আমাদের নাল হাইপোথিসিসটা নট রিজেক্টেড। রিজেক্ট হবে যদি 0.5 এর চেয়ে ছোট হইতো, যেহেতু বড় হয়েছে সো এটা নট রিজেক্টেড। নট রিজেক্টেড মানে এই দুইটা গ্রুপের মাঝে যে ভেরিয়েন্স সেটা ইকুয়াল, সো ইকুয়ালিটি অ্যাজাম্পশনটা ট্রু। এখন দেখেন সিস্টোলিক ব্লাড প্রেশারের দুইটা রো আসছে। একটা রো হচ্ছে এই যে, একটা রোতে এই সিগনিফিক্যান্ট ভ্যালু আসছে, মানে টিচার্স দুইভাবে হয়েছে, একটা হচ্ছে অ্যাজিউম করে নিচ্ছে যে ইকুয়াল, আর একটা অ্যাজিউম করেছে আনইকুয়াল। তো যেটা ভেরিয়েন্সটা ইকুয়াল অ্যাজিউম করে নিছে সেটার সিগনিফিক্যান্স আসছে 0.716, আর যেটাই ভেরিয়েন্স আনইকুয়াল অ্যাজিউম করে নিয়েছিল সেটাই সিগনিফিক্যান্স ভ্যালু আসছে 0.706, অলমোস্ট কাছাকাছি। বাট আমরা কোনটা দেখবো হচ্ছে, আমরা এখানে কোনটা দেখবো, আমরা দেখবো হচ্ছে যেটাতে ইকুয়াল অফ ভেরিয়েন্সেস অ্যাজিউমড, কারণ আমরা এখানে টেস্ট করে দেখতেছি যে ভেরিয়েন্সটা ইকুয়াল। তো ভেরিয়েন্স যেহেতু ইকুয়াল আমরা এই রো এর যে রেজাল্টটা সেটা দেখবো, যদি আনইকুয়াল হইতো সেক্ষেত্রে আমরা এইটা দেখতাম। ক্লিয়ার? প্রশ্ন আছে এই জায়গাটায় কারোর? আবার একটু বলবেন? আচ্ছা আবার বলি, এইখানে সিস্টোলিক ব্লাড প্রেশারের দুইটা রো আছে। একটা রো হচ্ছে, একটা রোতে টেস্ট করতেছে যে অ্যাজিউম করে নিচ্ছে যে আমাদের যে মেল এবং ফিমেল ছিল তাদের সিস্টোলিক ব্লাড প্রেশারের ভেরিয়েন্স ইকুয়াল। প্রথম রোটায় ইকুয়ালিটি অ্যাজিউম করে নিয়ে এই যে টি টেস্ট ফর ইকুয়ালিটি অফ মিনস এই কাজটা করছে, মানে হচ্ছে এই যে এই ভ্যালুগুলো সেখান থেকে আসছে, এই যে 368 এখান থেকে এই যে লাস্টের এই পর্যন্ত, এই রেজাল্টটা হচ্ছে টি টেস্টের। আর এই প্রথম দুইটা রেজাল্ট হচ্ছে ইকুয়ালিটি অফ ভেরিয়েন্স টেস্টের, অর্থাৎ লেভিনস টেস্টের। তো লেভিনস টেস্টের আউটপুট থেকে আমরা ডিসিশন নিব যে আমরা এই রো এর রেজাল্টগুলোকে নিব নাকি দ্বিতীয় রো এর রেজাল্টগুলোকে নিব। তো দ্বিতীয় রো এর রেজাল্টটা হচ্ছে অ্যাজিউম করে নেয় মেল এবং ফিমেলের মাঝে যে ভেরিয়েন্সটা সেটা আনইকুয়াল, আর প্রথম রোটা অ্যাজিউম করে নেয় মেল এবং ফিমেলের মাঝে যে ভেরিয়েন্সটা সেটা ইকুয়াল। তো আমরা কোনটাকে নিব সেটা ডিসাইড করার জন্য এই লেভিনস টেস্টের দিকে ফার্স্টে তাকাবো। এখানে তাকায় আমরা দেখতেছি যে আমাদের পি ভ্যালুটা আসছে 0.1। তো 0.1টা 0.05 এর চেয়ে বড়, তাহলে আমাদের লেভিনস টেস্টের যে হাইপোথিসিস সেটা নট রিজেক্টেড। যেহেতু নট রিজেক্টেড তাহলে আমাদের কনক্লুশনটা হচ্ছে
মেল এবং ফিমেলের মাঝে যে ভেরিয়েন্স সেটা ইকুয়াল। হয়তো মাথায় ঢুকতেছে না অনেকে, আমি সবগুলো দিয়ে দিব তখন মাথায় ঢুকবে। তো যেহেতু এটা ইকুয়াল, ইকুয়াল যেহেতু তার মানে ইকুয়ালিটি অ্যাজাম্পশনটা যেহেতু ট্রু, তো আমরা এই রো এর যে রেজাল্ট, এই রো এর মধ্যে দেখবেন যে টি টেস্টের, এটা হচ্ছে টি স্ট্যাটিস্টিক, এই টি স্ট্যাটিস্টিকের জন্য যে পি ভ্যালু সেটা হচ্ছে এইটা 0.716। তো আমরা এখন এই ভ্যালুটাকে রিপোর্ট করব আমাদের অ্যানালাইসিস। আমরা এইটাকে রিপোর্ট করব না, নিচেরটাকে রিপোর্ট করব না, আমরা রিপোর্ট করব এই ভ্যালুটাকে। বাট মনে করেন আপনাদের এই সিগনিফিক্যান্ট ভ্যালুটা আসছে 0.001, যেটা হচ্ছে 0.05 এর চেয়ে ছোট। আর ছোট হওয়া মানে হচ্ছে নাল হাইপোথিসিস রিজেক্টেড। আর লেভিনস টেস্টের নাল হাইপোথিসিসটা ছিল ইকুয়ালিটি অফ ভেরিয়েন্স। তাহলে আমাদের এইটা যদি রিজেক্টেড হয়ে যায়, তার মানে লেভিনস টেস্ট আমাকে বলতেছে মেল এবং ফিমেলের মধ্যে যে ভেরিয়েন্স সেটা আনইকুয়াল। তো আনইকুয়াল যেহেতু বলতেছে, তখন আমাদেরকে আর আমরা যদি এইটার রিপোর্ট করি তাহলে ভুল হবে, তখন আমাদের রিপোর্ট করতে হবে নিচেরটা 0.706। ঠিক আছে, ক্লিয়ার? ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর। ভাই আমাদের এখানে দুটো ভ্যালুই তো অলমোস্ট সেম, খুব বেশি তো কম বেশি নাই দুটো ভ্যালুর মধ্যে, তাহলে মানে মানে এটা না নিয়ে ওইটা নিব, মানে এরকম কেন করছি আমরা? আমরা এখন এটা করতেছি, বাট মনে করেন এই ভ্যালুটা আসছে, উপরের ভ্যালুটা ধরেন আসছে 0.06 সামথিং আর নিচেরটা আসছে 0.04 সামথিং, তখন তো মানে জিনিসটা তো তখন সমস্যা হয়ে গেল না? তখন কোনটা নিব? একটা নিলে দেখাচ্ছে রিজেক্টেড, একটা নিলে দেখাচ্ছে নট রিজেক্টেড। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। সো আমরা যেহেতু এখন নট রিজেক্টেড, সো আমরা এইটাকে রিপোর্ট করব এবং এটার ভ্যালুটা আসছে 0.716। সো 716 মানে হচ্ছে আমাদের যে টি টেস্ট ছিল, মিন টেস্টের যে হাইপোথিসিসটা ছিল, যে এটা ইন্ডিপেন্ডেন্স, সরি হ্যাঁ সরি, এটা যে হাইপোথিসিসটা ছিল নাল হাইপোথিসিস, তার মানে আমরা এটাকে এখন আর রিজেক্ট করতে পারতেছি না। মানে একটু রিজেক্ট করার মতো এনাফ স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স আমাদের কাছে নাই। তাহলে আমাদের কনক্লুশনটা কি? কনক্লুশনটা হচ্ছে মেলস এবং ফিমেলসের এসবিপি ইকুয়াল অ্যাকর্ডিং টু আওয়ার স্যাম্পল। ঠিক আছে? কারো কি কোনো প্রশ্ন আছে এখানে? না ভাইয়া, আর প্রশ্ন নাই। আচ্ছা, আজকে আমি চাইলে এইটুক দেখাইতে পারতাম, বাট আজকে আর দেখানো উচিত হবে বলে মনে হচ্ছে না। আমি আজকে ক্লাসটা এখানেই শেষ করে দিই তাহলে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর আজকে আমি স্টোরেজ ডাটা নিয়ে কি কোনো কিছু দেখাইছি? মেবি না, তাহলে এটা আমি আজকে দিব না, আমি এটা সামনের দিন দিব। আরেকটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে সবাই যাবেন না, আমি একটু স্ক্রিনশট নিয়ে নেই কারা কারা ক্লাসে আছেন। আমার জায়গায় অন্য কেউ স্ক্রিনশট নিলে ভালো হতো, ক্লাস চলাকালীন সময় কেউ নিয়ে নিলে বিষয়টা ট্র্যাক রাখা ইজি হতো। আর প্লিজ অনেকে প্রজেক্ট জমা দেন নাই, তাড়াতাড়ি প্রজেক্টটা জমা দিয়ে দিবেন। আমি কিন্তু ভালো মতো প্রজেক্টগুলা মূল্যায়ন করে আপনাদের আবার মেলে রিপ্লাই দিয়ে দিই। সো কেউ কি মেসেজ দিছিলেন? কোয়ালিটেটিভের বেসিসের একটা উদাহরণ দেওয়া যাবে? প্রশ্নটা কিসের জন্য করা হয়েছিল তাই তো বুঝতেছি না, রিপ্লাই যে দিব। আচ্ছা, আরেকটু যদি জানতে চাই যে আজকে আমরা যে টেস্টগুলো করলাম টি টেস্টের, এগুলোতে তো শুধু মানে অ্যাজাম্পশন গুলো দেখলাম, মানে হাইপোথিসিস টেস্টিং কি হলো নাকি হচ্ছে টি টেস্টের জন্য যে অ্যাজাম্পশন গুলো সেগুলাকে ফুলফিল করার জন্য এই টেস্টগুলো করলাম? আমরা টি টেস্টের জন্য অ্যাজাম্পশনগুলো ফুলফিল করে কিনা সেটা প্রথমে দেখছিলাম। প্রথম 3টা টেস্ট, একটা হচ্ছে র্যান্ডমনেস, তারপর নর্মালিটি, তারপর হচ্ছে ইকুয়ালিটি অফ ভ্যারিয়েন্সেস। সেটা দেখার পরে আমরা হচ্ছে টেস্টগুলো করছি। টেস্টগুলো হচ্ছে এই যে এইটা হচ্ছে সেই টেস্টটা। এই যে
এই জায়গাটা হচ্ছে সেই টি টেস্ট ফর ইকুয়ালিটি অফ মিনস। এটার আগ পর্যন্ত যে 3টা টেস্ট ছিল সেগুলো হচ্ছে অ্যাজাম্পশন দেখার জন্য, বাট এটা ছিল হচ্ছে ইকুয়ালিটি অফ মিনস এর টেস্ট। এখান থেকে আমরা কনক্লুশন ড্র করব যে মেল এবং ফিমেলের এসবিপি ইকুয়াল কিনা, এবং আমরা কনক্লুশন ড্র করছি যে আসলে এটা ইকুয়াল, কারণ আমাদের পি ভ্যালুটা 0.05 এর চেয়ে বড় আসছে। সো এটাই ছিল আজকেরটা। আমি কি ক্লিয়ারলি বুঝাইতে পারছি? ভাইয়া পি ভ্যালু পাইছি, এটা কি টি এর ক্যালকুলেটেড ভ্যালু, আমরা যেটা ম্যানুয়ালি আগে অঙ্ক করতাম সেইটা কিনা? এইখানে টি এর আমি একটা জিনিস দেখাই, আউটপুটটাতে একটা জিনিস দেখাই। আমরা ম্যানুয়ালি যে ক্যালকুলেশনটা করি সেটা হচ্ছে এই যে কোথায়, এই যে 0.368, এটা হচ্ছে ক্যালকুলেটেড টি ভ্যালু। এটাই ক্যালকুলেটেড টি ভ্যালু, এটা এক্স্যাক্টলি সেটাই, ওই যে x বার মাইনাস মিউ ডিভাইডেড বাই s বাই রুট ওভার n, এটা হচ্ছে সেই ভ্যালুটা। জি জি জি। আর যখন হচ্ছে ইকুয়ালিটি অ্যাজিউম করে না, তখন ডিগ্রিজ অফ ফ্রিডমটাকে কারেক্টেড করা লাগে। সো কারেক্টেড করলে হচ্ছে এই যে দেখেন এটার ভ্যালুটা কত আসছে এখানে 23.564, এটা কিন্তু আর এখন 28 নাই। আচ্ছা আচ্ছা। আমরা ইউজুয়ালি যখন প্র্যাকটিক্যাল করি কিংবা ক্লাসে লিখি তখন আমরা এটা দিয়েই কাজ চালাই দিই, প্রথম যে রোটা, সাধারণত পরেরটা করা হয় না। জি জি ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর কোনো প্রশ্ন? ওকে ঠিক আছে, আমি তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করে দিচ্ছি। ক্লাসে অনেকেই ছিলেন, তো ধন্যবাদ সবাইকে। আরেকটা বিষয়, আমি গ্রুপে একটা লিঙ্ক দিছিলাম, সেটা হচ্ছে ফিডব্যাক ফর্ম দিছিলাম একটা। সেই ফিডব্যাক ফর্মটা প্লিজ সবাই একটু ফিল আপ করে দেবেন, অনেকেই দেন নাই, তো একটু কাইন্ডলি ফিল আপ করে দেবেন।